তো দেখো আমরা মূলত আগের টপিকসটাই শেষ করতে পারিনি, আজকেই হয়তো এরকম হবে, এরপরে প্রতিদিন একটা করে টপিক শেষ হবে। তো সবাই মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন। তো যাই আমরা সবাই মাইক্রোসফট ওয়ার্ডে। মনে আছে যে সমান আর এ এন ডিরেন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরকম একটা কোড বা একটা লিখা যদি আমরা লিখার পরে আমরা যদি ইন্টার দেই তাহলে অনেকগুলো লেখা আসে। এইটা কি মনে আছে সবার? একটু লিখে ইন্টার দিয়ে দেখো তো লেখাটা আসে কি না। আসছে, তাই না? কারো যদি না আসে তাহলে আমাকে বলতে পারো যে স্যার আমার আসতেছে না। এই যে দেখো আমারও আসতেছে না, এই যে দেখো সেটাই শেখো। এই যে দেখো আমারও আসতেছে না, তাই না? তাহলে না আসলে কিভাবে আসবে সেটা তো আমাদের শিখতে হবে, তাই না? এখন আমি সেটা দেখাচ্ছি, কিন্তু তুমি কি করতেছো? তোমার কম্পিউটার নিয়ে ব্যস্ত হয়ে গেছো যে আসতেছে না কেন, তাহলে কিন্তু আবার মিসিং হয়ে যাবে। তো এক কাজ করো, এই যে ব্যাক স্পেস দিয়ে কার্সারটা উপরে আবার রেখে দাও, কারণ ইন্টার তো দেওয়ার সুযোগ থাকা লাগবে, তাই না? এটা যাদের আসতেছে তারাও যাও, যাদের আসতেছে না তারাও যাও, সবাই দেখে নাও। পরের ক্লাসতে যেন না আসলে আমাকে বলতে হয় না, তুমি যেন নিজেই যেতে পারো। এটা মূলত অটো কারেক্ট অপশন। কি অপশন এটা? অটো কারেক্ট অপশন। এটা বাংলার ক্ষেত্রে বন্ধ রাখতে হয় আর ইংলিশের ক্ষেত্রে চালু রাখতে হয়। তো তোমাদের আগের একটা ক্লাসে আমি বাংলা করাইছি, ওরা বন্ধ করে রেখে চলে গেছে আর চালু করেনি, এই জন্য তোমরা ইংলিশে এসে এই সুবিধাটা নিতে পারতেছো না। তো সেজন্য ফাইল ট্যাবে যেতে হবে, একটু ফাইল ট্যাবে যাও। ফাইল ট্যাব থেকে অপশনস, একদম নিচে অপশনসে যেতে হবে। যেতে পারছেন? ওইখান থেকে প্রফিং, এই তিনটা ক্লিক মনে রাখতে হবে যে ফাইল থেকে অপশন, অপশন থেকে প্রফিং। সবাই যেতে পারছেন? যাওয়ার পরে এই যে ডান দিকে দেখেন অটো কারেক্ট অপশন আছে কি না? এই অটো কারেক্ট অপশন আমি কি শেখাইছিলাম এরকম একটা অপশন? এই অটো কারেক্ট অপশন, ঠিক আছে? ওই যে ভুল বানানটা শুদ্ধ করে দেয়, বগুড়া আর বগুড়া দেখাইছিলাম। তো এইখানে দেখো এই যে এই টিকগুলা, বিশেষ করে রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ, এটাতে ক্লিক করতে হবে, পাশাপাশি অন্যগুলাতেও ক্লিক করতে হবে। তো যাদের লেখাগুলা আসছে তাদের তো ক্লিক করাই ছিল। আচ্ছা, ওকে করবে, তারপর আবার ওকে করবে। এখন এই লেখার পাশে কার্সর রেখে ইন্টার দাও। এখন তোমারও আসবে বা সবারই আসবে, এখন কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে থেকে যখন এই লেখাটা পাবে না, তখন এই জায়গায় গিয়ে জিনিসটা চালু করে নিবে, করলেই তুমি পেয়ে যাবা। সেন্টেন্সের প্রথমে ক্যাপিটাল লেখনি, স্মল লিখেছো, সেন্টেন্স শেষ করে দেখবা প্রথমে ক্যাপিটাল হয়ে বসে আছে। এটা এই যে অটো কারেক্টের জন্য হয়েছে। তুমি একটা তারিখ লিখেছো, তারিখের পাশে টিএইচটা ধরো 10th, ওটা একটু উপরে থাকে সুপার স্ক্রিপ্ট হিসেবে। তুমি দাওনি, তুমি লিখে অন্য ওয়ার্ডে গেছো, ওটা একা একাই উপরে উঠে গেছে। তুমি তো করনি, এগুলো অটোমেটিকলি কম্পিউটার করে ফেলতেছে। এই সেটিংগুলো ওই অটো কারেক্ট অপশনে দেওয়া আছে। তো এই টিকগুলো দেওয়া থাকলে এই অপশনগুলো অটোমেটিকলি কাজ করবে, আর টিক না দেওয়া থাকলে এই অপশনটা অটোমেটিকলি কাজ করবে না। তো আমরা ওই জিনিসটাই দেখলাম। সবার কি এসেছে? আচ্ছা, লেখা আসলে আর অন্য কিছু চিন্তা করার দরকার নাই, লেখাতে আসো। এখন আসো, এই প্রথম প্যারাগ্রাফটা প্রথমে সিলেক্ট করবা, এটা প্রথমে সিলেক্ট করবা। পারবে না সিলেক্ট করতে? আচ্ছা, একটা সিলেকশন অনেকের প্রবলেম হয়, সেটা আমি একটু বলি, তোমরা একটু শুনে নাও, করো না। সেটা হচ্ছে এই যে ওই কিছু করেছে, করার পর ক্লিকটা কোনো কারণে তার চলে গেছে, তখন সে ভাবতেছে অর্ধেক তো করছি, বাকিটুকু তো টান দিয়ে করলেই হয়। দেখো তো লেখাটা এইখানকারটা ওইখানে গেল, এইখানকারটা এইখানে আসলো। এর মানে হলো সিলেকশন কখনো নতুন করে অ্যাড করা যায় না, ওইটা তোমাকে বাতিল করে আবার নতুন করে করতে হবে। এটা কি বুঝছো? মানে এক ক্লিকে যতটুকু সিলেক্ট করছো ওখান থেকে শুরু করে যে আবার পরেরটুকু করবে এই সুযোগ নাই, আবার পুনরায় করতে হবে। মনে থাকবে তো নাকি? তো এই সিলেকশনগুলা যেগুলো এরকম করে, অনেকে আবার কি করে দেখো, অনেকে এরকম করে এটা করে আবার বাঁ দিকে আসে, আবার এদিকে যায়, আবার হয়নি, এই যে সাপের মতো ঘোরাফেরা করে। তো এটা দরকার নাই, একটা লাইন করে এই লাইনটা উপরে তুলে দিলেই হবে। তা আজকে আমি আরেকটা শেখাচ্ছি, এটা করতে গেলে তো অনেকেরই ঝামেলা হয়, এই জন্য আমি আজকে একটা বিকল্প শেখাচ্ছি। এইটা দিয়ে সিলেক্ট করলে আর কোনো ঝামেলাই হবে না। সিলেকশনটা তাহলে বাতিল করো, একটু দেখে নাও বিকল্পটা, এটা তো সবাই পারে, এটা সবাই পারে, বিকল্পটা দেখে নাও। সেটা হলো এই যে লাইনের
সামনে মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে নিচের দিকে নিয়ে আসলে এটা 100% কোনো ঝামেলা হবে না এটা। তবে অবশ্যই অবশ্যই মাউস পয়েন্টার থাকা লাগবে, আইবিম থাকলে হবে না। হ্যাঁ, কার্সর বা আইবিম থাকলে হবে না, তোমাকে মাউস পয়েন্টার অবস্থায় অর্থাৎ একটু দূরে 1/2 ইঞ্চি দূরে ক্লিক করে, হ্যাঁ মার্জিনে পেজের ভেতরে না, মার্জিনে ক্লিক করে টান দিতে হবে। এটা দেখেন তো সবাই পারতেছেন? এই যে ক্লিক করে টান, যত দূরে দিবেন তত ভালো, যত দূরে ক্লিক করবেন ততই ভালো কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ মার্জিনের ভেতরে করবে। এটা সহজ না? তাহলে এইভাবে সিলেক্ট করা সহজ হয়ে যাবে না, নির্ভুল হবে, তাই না? তো যাই হোক, সিলেক্ট নিয়ে আমরা আলাদা করে এই যে এইখানে কথা বলবোই, তারপরেও বললাম আসলে আমরা একটা কথা একবার শুনে তো অনেকেই মনে রাখতে পারে না, এই জন্য বারবার বলা, না হলে তো একবার বললে আমার কষ্টটাও কম হয়, তাই না? তো দেখো আমি যেটা বলছি সেটা হচ্ছে এই প্যারাগ্রাফটা কপি করতে হবে, করে এই যে নিচে লাগবে আবার, তা আমি তো নিচে লাগবে এটা দেখে দেখে আবার লিখবো, সময় লাগবে তো, তাই না? তাহলে আমরা এটা যদি কপি করতে চাই, আজকে একটু অন্যগুলা বাদ দেন, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+C, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কি দিবেন? Ctrl+C। এখন নিচে যেহেতু লাগবে, ক্লিক করে নিচে কার্সর রাখবেন। কার্সর আসছে কিনা এটা কি শিওর আপনি? ইনসার্ট পয়েন্টার বা কার্সরটা লাফাবে তো ওখানে, তাহলে শিওর যে আসছে। অনেকেই এই যে আইবিমটা এনে রেখে বলে যে আসছি, কার্সর কিন্তু ওই যে উপরেই থাকে, আইবিম নিয়ে আসছে। তাহলে আইবিম নিয়ে আসলে হবে না, ক্লিক করে কার্সরটা রাখতে হবে, এবার Ctrl+V দিলে পেস্ট হবে। তাহলে এই হলো কপি করে পেস্ট। সবাই পারছেন তো? কোনো অসুবিধা হয়নি? ক্লিয়ার তো না? আচ্ছা, তাও একবার দেখে নিলাম। এবার আসেন, এইখান থেকে আমি এই যে প্রথম প্যারাগ্রাফটা এবার কাট করে নিচে নামাবো। কি করে নামাবো? কাট করে নামাবো, কারণ উপরে দরকার নাই, কাট করব। তো কাট করার জন্য ওই একইভাবে এই সিলেক্টটাই করেন, এবারও এই সিলেক্টটাই করেন যেটা শেখালাম, এটাই সিলেক্ট করেন, এটাই করবেন। এই সিলেক্টটা করার পরে এই যে কিবোর্ড থেকে দিবেন Ctrl+X, তাহলে ওই প্যারাগ্রাফটা কাট হবে। দেখেন তো কাট হয়েছে না? মুছে যাবে। এবার নিচে কার্সর রেখে দেন Ctrl+V, তাহলে আবার এই নিচে পেস্ট হবে। তাহলে কপি করে যখন নিয়ে আসলাম তখন উপরে ছিল, নিচেও ছিল, কাট করে নেওয়ার কারণে উপরে আর নাই। এইভাবে এক ফাইল থেকে আরেক ফাইলেও যায়, এটা তো আমরা জানি। আচ্ছা, এরপরে আমরা একটু আসি, এর পরের বিষয়টা নিয়ে আমরা একটু আসি, সেটা হলো আমি বলেছিলাম একসাথে অনেক কিছু কপি করে রাখা যায়। একসাথে কি করা যায়? অনেক করে কপিগুলো রাখা যায়, অনেক কিছু একসাথে কপি করে রাখা যায়। এটা ক্লিপবোর্ডে রাখা যায়। কোথায় রাখা যায়? ক্লিপবোর্ডে। তো আমরা যদি একটু এই ক্লিপবোর্ডটা ওপেন করি, তাহলে আমি দেখবো যে এর মধ্যে একটা কপি আছে। কয়টা কপি আছে? একটা, ওই যে প্রথম যেটা করছিলাম ওইটা। এখন আমি যদি এটা কিন্তু ওপেন না করে কপি করলে কিন্তু হবে না, এটা ওপেন করে তারপর কপি করতে হবে, না হলে কিন্তু একটাই থাকবে। এবার আমি 2 নাম্বার এই যে এই প্যারাগ্রাফটা সিলেক্ট করে যদি কপি করি, এই প্যারাগ্রাফটা সিলেক্ট করে যদি কপি করি, একটু করো তো এরকম প্যারাগ্রাফগুলো সিলেক্ট করে করে কপি করো। Ctrl+C দিয়েও করতে পারবা, এমনিও করতে পারবা। এই যে কপি করো, এরকম 2-3টা করলেই হবে, বেশি করার দরকার নেই। তাহলে এই ক্লিপবোর্ডের মধ্যে কপিটা কিন্তু থেকে গেল, ক্লিপবোর্ডের মধ্যে কি থেকে গেল? থেকে গেল। এখন নিচে যদি লাগে তাহলে কার্সর রেখে এখান থেকে যেটা লাগবে সেটাই পেস্ট করতে পারবো, চাপ দিলেই হয়ে যাচ্ছে। এখন কথা হলো কালকেও তো এটা শিখেছি, তাই না? তাহলে আজকে কেন গেলাম? আজকে একটা বুদ্ধি আছে, সেটা হলো ধরো তুমি কোনো কিছু কপি করেছো, কি করেছো? কপি করেছো, কিন্তু আমি তোমাকে যে বললাম তুমি তো এটা লিখে নিও, করার নিয়ম। কি করে নেওয়ার নিয়ম? লিখে করার নিয়ম, কিন্তু তুমি কি করছো? কপি করে করছো। তো এখন তোমাকে আমি যে বললাম তুমি এত তাড়াতাড়ি কিভাবে করলা? তুমি তো কপি করে করছো। তুমি বলছো না স্যার আমি লিখে করছি, তুমি কিন্তু করছো কপি করে। তা এখন তুমি তো ভাবতেছো স্যার তো দেখিনি, বুঝবে কিভাবে? খেয়ে কিন্তু এই ক্লিপবোর্ডে আসলে বুঝতে পারবে যে তুমি কপি করে করছো কিনা। তাহলে কাউকে যদি তুমি এইটা করতে চাও যে আমি কপি করছি কিনা সেটাও দেখাবো না, কম্পিউটারে তো সেটাও হবে। তো তুমি এই যে ক্লিয়ার অল দিয়ে রাখবা, তাহলে এই কম্পিউটারে যে কপি বলে কিছু ছিল এটা আর থাকবে না। আর যদি তুমি সেটা না করো, ক্লিয়ার না করো, এই সারাদিন যদি কম্পিউটারটা চলে, সারাদিন পরেও রাতেও এসে যদি আমি চেক করি, তাহলে আমি দেখবো যে কপি করা আছে। তাহলে মূলত আমরা শিখলাম যে কপিটাকে কিভাবে বাতিল করা যাবে। এখন আর কোনোভাবেই পেস্ট সম্ভব না, কারণ কপি ছাড়া পেস্ট সম্ভব না। তো কপিটাকে বাতিল করা যাবে যে ক্লিয়ার অল দিয়ে, আর পেস্ট অল হচ্ছে সবগুলা কপিকে একসাথে পেস্ট করা যাবে। এই হচ্ছে ক্লিপবোর্ড। আর ক্লিপবোর্ডটা কেটে দিতে গেলে এই যে এই ক্রস চিহ্নে ক্লিক করলে ক্লিপবোর্ডটা কেটে যাবে। গেছে কিনা? এইবার আসো, একটা জিনিস আমি গতদিন বলিনি মনে হয়, ফরম্যাট প্রিন্টার। বলেছি কি? বলিনি। গত দিনে এটা বললে বুঝতেও পারত না, আজকে বলছি। সেটা হচ্ছে ধরো একটা লাইন তুমি সিলেক্ট করবা, এই যে দেখো আবার শেখো, অনেকেই এই লাইনের এই জায়গা থেকে ক্লিক করে এভাবে টেনে নিয়ে যেতে 2-3 বার মাউসের ক্লিক ছাড়ে দেয়, আবার চেষ্টা করে, সময় তো বেশি লাগবেই। অথচ তোমাকে আমি শেখাচ্ছি লাইনের সামনে জাস্ট একটা ক্লিক করবা,
1 সেকেন্ডেই হয়ে যাবে, তাই না? তাহলে এই যে এই জিনিসগুলো মনে রাখবা, তাহলে দ্রুত কাজ হবে। তো এই যে সিলেক্ট করার পরে তুমি এটার ফন্ট চেঞ্জ করবা, ক্যালিবারির পরিবর্তে তুমি দিবা এরিয়াল। দাও তো, এরিয়াল দিতে পারো কিনা? এরিয়াল দিব, দিতে পারছো? আচ্ছা, এবার ফন্ট সাইজটা 12 জায়গায় 14 দিব, 12 জায়গায় কি দিব? 14 দিব। দিয়েছ? আচ্ছা, এইবার লেখাটা তো নরমাল আছে, আমি একটু মোটা দেখাবো, তাহলে এই যে বোল্ড করব। তোমাদের কি ঠিকঠাক হচ্ছে? আচ্ছা, ক্লিক কিন্তু আমার চেয়ে বেশি হচ্ছে, এই জন্য চিন্তা করতেছি যে ঠিক হচ্ছে কি। আচ্ছা, তাহলে এই যে বোল্ড হয়েছে। আচ্ছা, বাঁকাও করব, আমার ইচ্ছা, এইটা লিখেও করে ফেললাম। আবার এইটার আমি কালার চেঞ্জ করব। কি চেঞ্জ করব? কালার। এই যে শেষেরটা ফন্ট কালার, এটা মনে রাখবা, লেখার কালারটা হলো ফন্ট কালার, আর হাইলাইটটা তো হাইলাইট কালার। তো এই ফন্ট কালারের ড্রপ ডাউন বাটনে ঢুকে, ড্রপ ডাউনে যদি না ঢোকো তাহলে ডিফল্ট কালারটা হয়ে যাবে, আর ড্রপ ডাউনে ঢুকলে তুমি ইচ্ছা মতো করতে পারবা, তাই না? লাল করব আমি, বরাবরই লাল করি আমি। তো এই যে লাল কালার করে ফেলবো, করছো কি না? এখন এইটা হলো কালকের ক্লাসের সামারি। যারা মিস করেছো বা প্র্যাকটিস করার সময় কিছু পারোনি, আজকে তাদের কিন্তু হয়ে যাবে। ক্লাসটা কিন্তু ওইভাবেই করছি আমরা, তাই না? তাহলে এই যে আমি আজকে যেটা শেখাবো সেটার জন্য এইটা দরকার ছিল। হ্যাঁ, তো এখন আমার যেটা দরকার সেটা হলো এই যে এই 2 নাম্বার প্যারাগ্রাফটার প্রথম লাইনটা এই ডিজাইন, এই কালার, এই ফন্ট, এই সাইজ করা দরকার। তো আমি যদি তাই করি তাহলে 2 নাম্বারটা আবার সিলেক্ট করে আবার ফন্ট, আবার সাইজ, আবার কালার, আবার সবকিছু করতে হবে, তাই না? কিন্তু না করে আমরা কি করতে পারি শোনো, এই ফরম্যাট প্রিন্টার দিয়ে ওই যে ফরম্যাটটা, এটাকে ফরম্যাট বলে, যে লেখা সাজানো, যেটা এই জিনিসগুলোকে ফরম্যাটিং করা বলে, ওই ফরম্যাটটা আমরা কপি করতে পারবো। ফরম্যাটটা কি করতে পারবো? লেখা কপি হবে না, ফরম্যাটটা কপি হবে। তো কিভাবে ফরম্যাট কপি করে শোনো, পুরা লেখা সিলেক্ট করা লাগে না, যে জায়গায় ফরম্যাট আছে সেখান থেকে কিছু লেখা সিলেক্ট করলা তুমি, কারণ তুমি তো লেখা কপি করবে না, তুমি ওখান থেকে ওর ফন্ট কালারটা নিবা, তাই না? তাহলে তুমি একটা ওয়ার্ড সিলেক্ট করলেও হবে, এখানে একটা অক্ষর সিলেক্ট করলেও হবে। যাই হোক, ফরম্যাটের অংশের কিছু অংশ সিলেক্ট করব, করার পরে এই যে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবে, একটা করেছো। এইবার যে লেখাটা তুমি এরকম করতে চাও সেটার উপর ঘষা দাও যতটুকু চাও। আচ্ছা, একটা সেন্টেন্স দেখো তো, সেম ফন্ট, সেম কালার, সেম সবকিছু হয়েছে কিনা। তাহলে ফরম্যাট প্রিন্টার কি করে? যে কোনো ফরম্যাটকে কপি করে। কাকে কপি করে? ফরম্যাটকে, যে কোনো ফরম্যাটকে। ধরো একজন একটা জটিল কাজ করে রাখছে, তোমার মাথায় আসতেছে না যে ওটা কোন ফন্ট দিছে, কি সাইজ করছে, তুমি বুঝতেই পারছো না, বা ওটা খুঁজতে গেলে তোমার অনেক সময় লাগবে, তখন ওই ফরম্যাটটা যেহেতু করাই আছে, ওর থেকে কপি করে নিয়ে তোমার যেখানে লাগবে তুমি সেখানে পেস্ট করবা, বা সেখানে তুমি ওই ফরম্যাটটা ব্যবহার করবা। আবার দেখবো আমরা, আরেকবার দেখি। ধরো ফরম্যাট করা অংশের কোনো একটা লেখা সিলেক্ট করলাম, আবার করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, এরপর নতুন জায়গায় নতুন লেখাতে কি করব? ঘষে দিব, তাহলেই এইটাও ওই ফরম্যাটে চলে যাবে। তাহলে এইটাও এক ধরনের কপি, তবে এটা লেখার কপি না, এটা হলো ফরম্যাটের কপি। তাহলে ফরম্যাট প্রিন্টারের পেইন্টার না, প্রিন্টার বলেছি আমি, এটা ভুল হয়েছে, ফরম্যাট পেইন্টার। তো এই আমি পেইন্টার জানি, তারপরেও কেন জানি সব ব্যাচে প্রিন্টারও মাঝে মাঝে বলে ফেলি, ফরম্যাট পেইন্টার। তো এই যে ফরম্যাট পেইন্টার, এইটার মাধ্যমে একটা ফরম্যাট পেইন্ট বা প্রিন্ট করা যাবে। বোঝা গেছে কি? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে এইটা আমাদের জানা শেষ হয়ে গেছে। তারপরে যদি আচ্ছা, মানে এইটা এখন হয়েছে, এখন চাই না, এটা চাচ্ছি, তাই না? আচ্ছা, আমরা যদি না চাই, একটা করে স্টেপ যদি না চাই, যেমন আমি শেষেরটা চাই না, তাহলে কন্ট্রোল জেড, আবার তারপরেরটা চাই না, তাহলে কন্ট্রোল জেড, তারপরেরটা চাই না, তাহলে কন্ট্রোল জেড, এইভাবে স্টেপ করে আনডু করা যাবে। আর কেউ যদি মনে করে যে না, এত টাইম নাই, সবগুলা একবারে মুছে দিব, তাহলে এই যে দেখো, সব একবারে মুছে দেওয়ার নিয়মটা হলো, ওই যে জায়গায় কাজ করছো সেই জায়গাটা সিলেক্ট করলা, করে এই যে শেখাইছিলাম ক্লিয়ার অল ফরম্যাট, মনে আছে? এই ক্লিয়ার অল ফরম্যাট দিলে একবারে ক্লিয়ার হবে। আর আনডু হবে, আনডু দিয়ে স্টেপ বাই স্টেপ যাওয়া যাবে। আর ক্লিয়ার অল ফরম্যাট দিলে সব মুছে যাবে। বোঝা গেছে কি? এটা আবার মুছে দেওয়ার পর যদি মনে হয় লাগবে, সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে আমরা এটা ফিরে আনতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে কি আনতে পারবো? কারণ কন্ট্রোল জেড মানে নির্দিষ্ট কোনো কাজ না, কন্ট্রোল জেড মানে এইমাত্র যেটা করলা তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, এটা হলো কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড মানে লেখা মুছে দেওয়াও না, কন্ট্রোল জেড মানে লেখা আনাও না, কন্ট্রোল জেড মানে এইমাত্র যে কাজটা করলা সেইটাকে বাতিল করে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, এটাকে আনডু বলা হয়। কি বলা হয় এটাকে? এই যে এই ফাইল
মোবাইলে যা যা কাজ করছি কন্ট্রোল জেড দিলে এই যে আন্ডু হবে, এই যে যত করেছি এই যে আন্ডু হবে, একদম প্রথম অবস্থায় ফিরে যাবে, একদম প্রথম অবস্থায় ফিরে যাবে, আন্ডু, তাই না? তো যাই হোক, আবার আমি নিয়ে আসলাম জিনিসটা। তো আবার লেখাটা রিডু করো, কন্ট্রোল ওয়াই দিলে আবার আসবে। কেউ যদি বেশি আন্ডু করে ফেলো তাহলে কন্ট্রোল ওয়াই দাও, তাহলে রিডু হবে। তাহলে কাট কপি পেস্ট নিয়ে সমস্যা নাই, ফরম্যাট পেইন্টার নিয়েও সমস্যা নাই, আন্ডু রিডু নিয়েও সমস্যা নাই। এগুলো একদমই বেসিক। তুমি একটা স্মার্ট ডিভাইস চালাতে গেলে তোমার এগুলো লাগবেই, শুধু কম্পিউটার না, যে কোনো স্মার্ট ডিভাইস চালাতে গেলে এই জিনিসগুলো লাগবে। এই মোবাইলে কি আমাদের কপি লাগে না? মোবাইলে কি পেস্ট লাগে না? মোবাইলে কি আন্ডু রিডু লাগে না? লাগে তো, তাই না? তাহলে যে কোনো স্মার্ট ডিভাইসে এটা লাগবে। আচ্ছা, এখন আসো এরপরে বলি, দুইটা অপশন আমার আবারও বলতে হচ্ছে, সেটা হলো আপনাদের তো আমি বলেছিলাম চেঞ্জ কেস, এখান থেকে অক্ষরের ধরন পরিবর্তন করা যায়। তো আমরা একটা কাজ করতে পারি, প্রথম প্যারাগ্রাফটাই সিলেক্ট করলাম বা যার যে লেখা আছে ওটাই সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি যদি মনে করি যে এই যে চেঞ্জ কেজে গিয়ে আপার কেস করে দেবো, তাহলে এই যে বড় হাতের হয়ে যাবে অক্ষরটা, আর লয়ার কেস করে দিলে ছোট হাতের হয়ে যাবে। হয়েছে কিনা? অন্যগুলো তো আমরা দেখেছি। নর্মালটা হলো সেন্টেন্স কেস, নর্মালটা কি? সেন্টেন্স কেস। আর প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, ওটা কোনটা? ক্যাপিটাল আইসিস ওয়ার্ড, ক্যাপিটাল আইসিস ওয়ার্ড, ক্যাপিটাল আইসিস ওয়ার্ড। আরেকটা এই যে টগিক্যাল কেস, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের, তাই না? এই কেসটা কিন্তু ক্লিয়ার হয় না, কেস কি হয় না? ক্লিয়ার হয় না। এটা কিন্তু এখান থেকেই কি করতে হয়? ঠিক করতে হয়, মনে রাখবে। দুইটা জিনিস ক্লিয়ার হয় না, এটা হলো কেস আর এটা হাইলাইটিং। কেসটা ক্লিয়ার হয় না আর হাইলাইটিংটা হয় না। হ্যাঁ, আমরা যদি পুরা লেখাটা না কিছু লেখা সিলেক্ট করি, আমরা যদি কিছু লেখা সিলেক্ট করি, করার পরে আমরা যদি এই যে এই চেঞ্জ কেজের নিচের যে অপশনটা হাইলাইট, এখানে ঢুকে যদি আমি এখান থেকে এই যে কোনো একটা হাইলাইট কালারে ক্লিক করি, তাহলে আমার ওই লেখার পেছনে হাইলাইট হয় কি না? এটাও কিন্তু ক্লিয়ার হবে না, কারণ এইটাও তোমাকে এটা সিলেক্ট করে আবার ওইখানে গিয়ে নো কালার করে দিতে হবে, তাহলে এটা উঠে যাবে শুধু। সবাই কি পারতেছেন? আচ্ছা, এরপরে আসেন এই যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট পাওয়ার হিসেবে উপরে এবং নিচে দেওয়া। তো যে কোনো একটা অক্ষর যদি সিলেক্ট করেন, কোনো ওয়ার্ডের পাশে থাকা কোনো অক্ষর যদি সিলেক্ট করেন, করে যদি এই যে সাবস্ক্রিপ্ট দেন, তাহলে নিচে যাবে, আর সুপারস্ক্রিপ্ট দিলে উপরে যাবে। সুপারস্ক্রিপ্ট দিলে কোথায় যাবে? উপরে যাবে। আর সাবস্ক্রিপ্ট দিলে নিচে আসবে। এটা হলো সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। আর কেউ যদি এটা নরমাল করতে চায়, কি করতে চায়? যেটা ছিল ওটাতে আবার ক্লিক করবে, তাহলে নরমাল হয়ে যাবে, অথবা ক্লিয়ার অল ফরম্যাট দিলেও যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি ফন্ট কমান্ড গ্রুপের কথাটা। এটা আমরা গত ক্লাসেই ভালোভাবে দেখেছি। আমরা জাস্ট একটা রিভিশন দিয়ে নিলাম। এইবার আসেন প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ। প্যারাগ্রাফ কাকে বলে? এই যে কয়েকটা লাইন মিলে যেটা প্যারা, এটাকে বলা হয় প্যারাগ্রাফ। এটাকে কি বলা হয়? প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে আমরা প্রথমেই দেখব অ্যালাইনমেন্ট। প্রথমে আমরা কি দেখব? অ্যালাইনমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালাইনমেন্ট, প্রথম অপশনটার নাম কি? অ্যালাইনমেন্ট। দেখো ওখানে অ্যালাইনমেন্ট আছে চারটা। কয়টা আছে? চারটা। অর্থাৎ অ্যালাইনমেন্ট হলো চার প্রকার। অ্যালাইনমেন্ট কত প্রকার? চার প্রকার। প্রথমটা হলো লেফট অ্যালাইনমেন্ট, মাউস রাখলে দেখাচ্ছে লেফট অ্যালাইন। তারপরেরটা হলো সেন্টার অ্যালাইন, তারপরেরটা হলো রাইট অ্যালাইনমেন্ট, তারপরেরটা হলো জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো মেইনলি লেফট রাইট সেন্টার হচ্ছে আমাদের জানা, লেফট মানে বাঁ দিকে, রাইট মানে ডান দিকে, সেন্টার মানে মাঝখানে। জাস্টিফাইটা আমাদের জানা দরকার, ছবি দেখলেই বুঝতে পারবা। জাস্টিফাই মানে লাইনের দুই মাথায় সমান হয়ে যাবে। আমাদের নর্মাল লাইনের দুই মাথা কিন্তু সমান না, খেয়াল করছো? দুই মাথায় সমান না, কারণ এই লাইনটা দেখো এইখানে শুরু হয়েছে, আর এই লাইনটা এইখানে, আর এইটা কিন্তু এইখানে। তো এইটা তো শেষের লাইন, এটা এই পর্যন্তই থাকবে, এটা আর বাড়বে না। এই দুইটার কথা বলছি। তো তুমি যদি এই যে জাস্টিফাই করো, তাহলে দুই মাথায় সমান হয়ে যাবে। এই যে লেখাগুলোর দুই পাশে পেজের দুই মার্জিনের মধ্যেই যে সমানভাবে বসে, এটার জন্য তোমাকে জাস্টিফাই করতে হয়। কি করতে হয়? জাস্টিফাই করতে হয়। আর তুমি যদি এটা রাইট অ্যালাইনমেন্ট করতে চাও, এই যে রাইটে ক্লিক করবে, তাহলে অ্যালাইনমেন্টটা রাইট হয়ে যাবে। দেখো তো অ্যালাইনমেন্টটা রাইট হলো কিনা, মানে লেখাগুলো রাইট সাইডের অ্যালাইনমেন্টে চলে গেছে কিনা। এবার তুমি যদি সেন্টার করো, তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট মানে মাঝখানে চলে যাবে। বিশেষ করে ছোট লাইনটাকে খেয়াল করো, নিচেরটা, তাহলেই ভালো বুঝতে পারবে। আর যদি লেফট করো, তাহলে লেফট। ডিফল্ট ভাবে লেফটই থাকে, ডিফল্ট ভাবে কি থাকে? লেফট থাকে। তাহলে কোনো লেখাকে সিলেক্ট করার পর সেটাকে যদি পেজের লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে বা সেন্টারে নিয়ে যেতে হয়, তাহলে এই অ্যালাইনমেন্টে নিয়ে যেতে পারবে। আর যদি সেটা প্যারাগ্রাফ হয়,
এবং সেই প্যারাগ্রাফে যদি অনেকগুলো লাইন থাকে, লাইনগুলোর মাথা যদি দুই পাশে সমান করতে চাও তাহলে করবা জাস্টিফাই। ঠিক আছে, তাহলে অ্যালাইনমেন্ট হলো 4 প্রকার। অ্যালাইনমেন্ট কত প্রকার? 4 প্রকার। এটার শর্টকাট অবশ্যই জানতে হবে, তোমরা এই শর্টকাটটাকে গুরুত্ব দাও একটু। এইটা তো সামনে আছে, এটা ভুলে যাওয়ার কোনো কারণ নাই, সামনে আছে, চোখের সামনে, বুঝলে সারা জীবন মনে থাকবে। অনেকেই বলে যে স্যার ভুলে গেছি, তো এইটা তো সামনে, চোখের সামনে দেখা যাচ্ছে, এটা ভোলার কি আছে? আবার নামগুলাও দেখাচ্ছে ওইখানে, তাই না? লেফট মানেও আমি জানি, রাইট মানেও আমি জানি, সেন্টার মানেও আমি জানি, আবার ক্লাসটাও করলাম, তাহলে তো আমার ক্লিয়ার হওয়ার কথা, তাই না? তো কিবোর্ডটা শেখায়, কন্ট্রোল আর দিলে রাইট অ্যালাইনমেন্ট হয়, কন্ট্রোল আর দিলে রাইট হয়, কন্ট্রোল এল দিলে লেফট হয়, কন্ট্রোল এল দিলে লেফট হয়, কন্ট্রোল ই দিলে সেন্টার হয়, কন্ট্রোল ই দিলে সেন্টার হয়, বুঝতে পারছো? আর কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হয়, কন্ট্রোল জে দিলে জাস্টিফাই। এই দেখো মুখস্থ করার সঠিক পদ্ধতিটা দেখো। এই অ্যালাইনমেন্টে যদি তুমি মাউস রাখো, এই অ্যালাইনমেন্টের নাম যখন দেখাবে ওর নিচে আবার ওর শর্টকাটটাও দেখাবে। তাছাড়াও গ্রুপে যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাই না? তাহলে এই যে শর্টকাটগুলো তুমি জানার চেষ্টা করবে। সবগুলার দেখায় না, কিছু কিছুর কিন্তু এরকম দেখায় যেগুলো বেশি ইউজ লাগে, যেগুলো সেগুলো দেখায়। তো যাই হোক, আমরা দেখলাম যে অ্যালাইনমেন্ট হচ্ছে 4 প্রকার, লেফট রাইট সেন্টার জাস্টিফাই। তো এই যে লেফট রাইট সেন্টার জাস্টিফাই যে আমরা করি, এটা কখন করব, কখন কোনটা করতে হবে? ওই যে আমি যে কোনো কিছু লিখলাম, লিখা ওটা তো পেজের লেফট সাইডে আসবে, কিন্তু আমার লেখাটা রাইটে দরকার, তখন আমি রাইট অ্যালাইনমেন্ট দিব ওটা লিখার পরে। আবার যখন আমার মাঝখানে দরকার, আমি সেন্টার অ্যালাইনমেন্ট দিব। লেফট অ্যালাইনমেন্ট হলে দেওয়ার দরকার নেই, ওটা তো আসেই লেফট। আর যখন কোনো একটা প্যারাগ্রাফ লিখবো, তার মাথাগুলো যেন সমান বা সুন্দর দেখায়, যেমন এই লেখাগুলাই সব যদি আমি সিলেক্ট করি, করার পরে এই মাথাগুলো যদি সমান করি, দেখতে সুন্দর লাগবে, তাই আমি জাস্টিফাই করে দিলাম, এই যে মাথাগুলো সমান হয়ে গেল, এটাই হলো জাস্টিফাই। তাহলে জাস্টিফাইটা করি আমরা কখন? যখন একটা চিঠি লিখি, চিঠির বডিটা জাস্টিফাই, যখন একটা প্যারা লিখি, প্যারাগ্রাফটা জাস্টিফাই, যখন একটা ডকুমেন্ট তৈরি করি, তার মধ্যে যদি টাইপ করা থাকে, পেজ বাই পেজ টাইপ করা থাকে, ওই পেজের লেখাগুলো জাস্টিফাই। কারণ জাস্টিফাই না হলে ওটা দেখতে ভালো লাগবে না, দেখতে খারাপ লাগবে, কারণ মানে ওইটা সমান না হলে দেখতে সেটা খারাপ লাগবেই। যখন দুই পাশে সমান থাকবে তখন দেখতে ভালো লাগবে। বইয়ের লেখাগুলো দেখেন না, দুই পাশে সমান থাকে। তারপরে পত্রিকার লেখাগুলো দুই পাশে সমান থাকে, গ্যাপ কিন্তু থাকে না। ওটা যদি গ্যাপ থাকতো তাহলে দেখতে অত ভালো লাগতো না, বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে অ্যালাইনমেন্টের কথা। অ্যালাইনমেন্ট হচ্ছে 4 প্রকার। এখন অ্যালাইনমেন্টের পরে চলে আসি। অ্যালাইনমেন্টের পরে যেটা আসছি, অ্যালাইনমেন্টে তো কারোর কোনো অসুবিধা নাই, তাই না? অ্যালাইনমেন্টের পরে আসি, হ্যাঁ অসুবিধা হতে পারে, ব্যবহার করার সময় আমি ব্যবহার করছি না, ব্যবহার করার সময় কি করছি না। যেমন আমি বললাম যে এই যে কি করেন, করতে বলিনি, এমনি দেখেন কি করেন, এই লেখাটা এটার হেডিং হবে, মাঝখানে যাবে। এখন আমি আর মাঝখানে নিয়ে যেতে পারছি না, তাহলে কি আমি অ্যালাইনমেন্ট বুঝেছি? বুঝিনি। আমি যদি বুঝতাম তাহলে আমি জানতাম যে এই লেখাটাকে সিলেক্ট করতে হবে, করে সেন্টার দিতে হবে, তাহলে মাঝখানে যাবে। তাহলে এইটা আমি যদি প্রয়োগ করার সময় না পারি, ক্লাসে আমি বুঝলাম, আমার সাথে করতে পারলাম, কিন্তু প্রয়োগ যখন আসবে, ফাইলে যখন দেখা যাচ্ছে লেখাটা মাঝখানে, এটা তুমি দেখাই যাচ্ছে মাঝখানে, তুমি লেফটেই রাখিছো, মানে তুমি বুঝতেছোই না যে এটা মাঝখানে যাবে। দেখতে পাচ্ছ, তোমাকে যেটা দিয়ে কাজ করতে দিয়েছি সেই ডকুমেন্টে তুমি দেখতে পাচ্ছ যে এই লেখাটা মাঝখানে, তো তুমি কি করতে পারছো না, মাঝখানে নিয়ে যেতে পারছো না, ব্যবহার করতে পারছো না, তাহলে কিন্তু প্রয়োগটা হলো না, তাই না? তাহলে এগুলো প্রয়োগ করার ব্যাপারগুলোও জানতে হবে, এগুলো আমরা কাজ করে করে জানবো নি। এখন আসেন এর পরে যেটা বলবো, সেটা হলো এইটাকে বলা হয় লাইন স্পেসিং বলা হয়। দুইটা অপশন আছে এখানে, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং লেখা আছে। তো প্রথমে লাইন স্পেসিংটা দেখায়। একটা আপনারা খেয়াল করবেন যে এই লাইনটা এবং এই লাইনটা এর মধ্যে একটা গ্যাপ আছে না? এই লাইনটা এবং এই লাইনটা এর মধ্যে গ্যাপ আছে। আবার এই প্যারাগ্রাফটা, এই যে এই প্যারাগ্রাফটা এবং এই প্যারাগ্রাফটা এর মধ্যেও কিন্তু একটা গ্যাপ আছে কি না? এটা ডিস্টার্ব করতেছে, এটাকে বন্ধ করে দেই। কই সেটা, শো মিনি টুলবার। তো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে বলা হয়, মানে এই যে নিচে যে দুই প্যারাগ্রাফের মাঝখানের যে গ্যাপটা, এটা হলো প্যারাগ্রাফ স্পেসিং। আর লাইন থেকে লাইনের যে দূরত্ব, এটাকে বলা হয় লাইন স্পেসিং। তো কেউ যদি কখনো এই লাইন স্পেসিং বাড়াতে চায় তাহলে কিভাবে বাড়াবে, বা কমাতে চাইলে কিভাবে কমাবে? তো একটা কাজ করো, তুমি হচ্ছে এই প্যারাগ্রাফের এই লাইনগুলো সিলেক্ট করলা, 3টা। এরা তো মোটামুটি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, মানে যেরকম লাগে ওরকমই আছে। তো তুমি যদি এটা বেশি ফাঁকা করতে চাও লাইনগুলা, তাহলে এই লাইন স্পেসিংয়ে যাবা, তুমি দেখবে এটা আছে 1.0। কত আছে? তুমি যদি 2 পয়েন্টে নিয়ে যাও তাহলে ফাঁকা হবে, একটু বোঝাই যাচ্ছে। তুমি যদি 3 পয়েন্টে নিয়ে যাও আরও ফাঁকা হবে, হচ্ছে কি না?
ক্লিক করে দেখো 3 পয়েন্টে, দেখো তো এটা তো একটাই প্যারাগ্রাফ, কিন্তু এর মধ্যে লাইনগুলোর মধ্যে গ্যাপটা বেড়ে গেছে কিনা। আবার তুমি যদি এখানে গিয়ে যদি এটা 1 করে দাও তাহলে কমে যাবে। এর মানে এই যে লাইন স্পেসিংটা তুমি এখান থেকে বাড়াতে পারবে, এখান থেকে কমাতে পারবে। বোঝা গেছে কি? কিন্তু ঘটনা যেটা 3-এর বেশি যদি বাড়াতে হয় তাহলে কোথায় যাব, 1-এর কম যদি করতে হয় তখন কোথায় যাবে। এটা তো ডিফল্ট, যেগুলো বেশি লাগে সেগুলো। তো মনে রাখবা এটার জন্য আমাদের যেতে হবে 3-এর বেশি বা 1-এর কমের জন্য যেতে হবে লাইন স্পেসিং অপশনে। কোথায় যেতে হবে? লাইন স্পেসিং অপশনে যেতে হবে। তো চলে যাব লাইন স্পেসিং অপশনে। যেতে পারছি কি না? এই লাইন স্পেসিং অপশনে যাওয়ার পরে আমরা একদম নিচে ডান দিকে দেখব যে এইখানে লাইন স্পেসিং নামে একটা অপশন রয়েছে, আছে কি না? এইখানে সিঙ্গেল করা আছে। কি করা আছে? সিঙ্গেল। এখানে আবার আছে 1.5, তারপরে ডাবল, তারপরে এক্সট্রা এর মাল্টিপল আছে না? তো এইগুলো প্রত্যেকটাই ওই লাইন স্পেসিং এর নাম, প্রত্যেকটাই লাইন স্পেসিং এর নাম। ওই যে 1.1.5 2 পয়েন্ট ছিল না, ওগুলা এটা এখানে নাম আকারে দেখাচ্ছে, ওখানে হচ্ছে পরিমাণ আকারে দেখাচ্ছে। এটার ঠিক সামনে একটা বক্স আছে, এই বক্সটা হচ্ছে আমাদের বাড়ানোর জায়গা। এইখান থেকে আমরা কি করতে পারবো, এইটা আর ওখানে যেটা দেখলে সেটা একই, তবে এই যে এইখান থেকে তুমি 3-এর বেশিও করতে পারবে। দেখো তো 3-এর বেশি করা যায় কিনা, আবার 1-এর কম করা যায় কিনা সেটাও দেখো যে 1-এর কম করা যায় কিনা, 1-এর কম করা যায় কিনা। করা যায়, কিন্তু সেটা আবার 0.5-এর নিচে আর হয় না, কারণ এর চেয়ে আর কম হবে না, হলে আর লিখাই দেখা যাবে না, এটাই দেখা যাবে না ভালো। দেখো 0.5 দিয়ে ওকে করো, দেখো একটা আর একটার মধ্যে ঢুকে গেছে মনে হচ্ছে, মানে কোনো ধরনের স্পেসিংই নাই। তাহলে নর্মাল থাকবে 1.0। নর্মাল কত থাকবে? তাহলে তুমি এটা শিখলা যে তোমার ফাইলের যদি লাইনের স্পেসিং কখনো কমাতে বা বাড়াতে হয় তাহলে এই লাইন স্পেসিং থেকে এটা কমাতে বা বাড়াতে হবে বা পারবে। তো এই লাইন স্পেসিংটা আমাদের শিখতে হবে, লাইন স্পেসিংটা আমাদের জানতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, আমাদের লাগবে। বুঝতে পেরেছি কি আমরা সবাই? এইবার আসেন, এইবার শেখাই প্যারাগ্রাফ স্পেসিং। এই যে এই প্যারাগ্রাফগুলোর যে স্পেসিং, এটা যদি কমাতে বা বাড়াতে হয় তাহলে আমরা কিভাবে করব। আচ্ছা, কমা বাড়ানোটা পরে শিখি, আজকে শিখি শুধু কমানোটা, বাড়ানোটা পরে আমরা আরেক জায়গায় শিখবো। তো এক কাজ করেন, যে প্যারাগ্রাফগুলোর স্পেসিং আপনি কমাতে চান সেগুলো সিলেক্ট করবেন। 2টা হলে 2টা, একটা কখনোই হবে না, মিনিমাম 2টা হওয়া লাগবে। মিনিমাম কয়টা হওয়া লাগবে? 2টা। তাহলে আমরা সিলেক্ট করার পর আমরা 5টা প্যারাগ্রাফ সিলেক্ট করছি মোটামুটি, তাই না? বেশিও হতে পারে, অসুবিধা নাই। এখন আমি এই প্যারাগ্রাফের স্পেসিংগুলো রিমুভ করতে চাই, তাহলে এই যে লাইন স্পেসিংয়ে ঢুকে, এবার আর লাইন স্পেসিং না, নিচে দেখবে লেখা আছে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ। এখান থেকে শুধু কমানো যাবে। কি করা যাবে? কমানো যাবে। দেখো তো ওই গ্যাপ কি আর আছে? গ্যাপগুলা কিন্তু আর নাই। আবার বাড়াতে পারবা, বেশি না, ওইটুকুই। সেটা হলো অ্যাড স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, এটা দিয়ে আবার বাড়াতে পারবা। তো এইটা আবার ইচ্ছা মতো বাড়ানো কমানোও যাবে, সেই অপশনেও আমরা সামনের দিকে পাবো। আচ্ছা, তাহলে আমরা 2টা অপশন দেখলাম, একটা হলো লাইন স্পেসিং আর একটা হলো প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিং। আসেন এইখানে কিছু একটু মানে সামান্য একটু জিনিস আমরা আবার দেখব। সেটা হচ্ছে সবাই ডিলিট চাপ দিব, কন্ট্রোল-A দিয়ে ডিলিট, কন্ট্রোল-A দিয়ে ডিলিট দিয়েছি কি আমরা? ধরেন ওই যে চিঠির উপরে থাকে যে টু দ্য ডাইরেক্টর বা HR, লেখেন আমার সাথে, টু দ্য ডাইরেক্টর। এখানে লিখেন MASUMA মাসুমা IT পার্ক লিমিটেড, তারপরে লিখেন দত্তবাড়ি, কন্ট্রোল-A দিয়ে ডিলিট, কন্ট্রোল-A ছেড়ে দেন, কন্ট্রোল-A আগে দেন, দিয়ে ছেড়ে দেন, কন্ট্রোল-A দেন, কন্ট্রোল-A ছেড়ে দেন, এখন ডিলিট দেন। আচ্ছা, তো এই যে টু দ্য ডাইরেক্টর মাসুমা IT পার্ক লিমিটেড থাকে না চিঠির মধ্যে এরকম, এরপরে 2বার ইন্টার দিয়ে থাকে হলো সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট, সাবজেক্ট থাকে। সাবজেক্টের পর একটা ক্লোন চিহ্ন থাকে, সাবজেক্টের পর কি থাকে? একটা ক্লোন চিহ্ন থাকে। আপনারা কি জানেন না এই যে কমা ব্যবহারের পর স্পেস দিতে হবে, ক্লোন ব্যবহারের পর স্পেস দিতে হবে? আমি দত্তবাড়ির পর কমা ব্যবহার করেছি, স্পেস দিয়েছি কিনা? দিয়ে তো বগুড়া লিখেছি। সেরকম সাবজেক্টের পরে ক্লোন দিয়েছি, ক্লোন দেওয়ার পরে স্পেস দিব,
দিয়েছেন। এইবার অনেকে কি করে, সাবজেক্টটাকে কোটেশন করে, এটাকে ইনভার্টেড কমা বলে। কি কমা বলে? ইনভার্টেড কমা। সেটা কিভাবে দেয়? ক্লোনের পরে দেখেন তো পরের কিটাতে দুইটা কমা উপরে আছে কিনা। ক্লোনের পরের কিটা দেখেন কিবোর্ডে, যেতে পারেননি তাই না? আচ্ছা যান, লিখেন, অসুবিধা নেই, সাবজেক্ট পর্যন্ত লিখেন। লিখার পরে ক্লোন চিহ্ন দিয়ে ইস্টু চিহ্ন দেন বা ওই চিহ্নটা দেন, দেওয়ার পরে স্পেস দিবেন। কি দিবেন? স্পেস দিতে হবে, চিহ্নের পরে স্পেস দিতে হয়। এইবার আসেন, আমি বলেছি সাবজেক্টটা থাকে না, আমি শেখানোর জন্য বলছি, একটা কোটেশনের মধ্যে রাখতে চাই, রাখি না আমরা অনেক সময় কোটেশনের মধ্যে। তো এই যে ওই উপরে যে ডবল কমাটা থাকে কোটেশনের জন্য ব্যবহার করেন, এইটার নাম হলো ইনভার্টেড কমা। কি কমা? এটা হলো আপনি যে এই ইস্টুটা ব্যবহার করলেন বা ক্লোনটা ব্যবহার করলেন, এরপরে একটা কি রয়েছে দেখতেই পাচ্ছেন, ওইটা শিপ ধরে চাপ দিলে উপরে ডবল কমা যেটা সেটা আসবে, এই যে ইনভার্টেড কমা এসেছে কিনা। এরপরে কি বিষয়ে অ্যাপ্লিকেশন, সেই বিষয়টা লেখা থাকবে তাই না। ধরেন লিভ অ্যাপ্লিকেশন, তো এল ই বানানটা কি হবে? এল আই, হ্যাঁ এল ই এ ভি, লিভ অ্যাপ্লিকেশন। লিভ অ্যাপ্লিকেশন, তো এই যে লিভ অ্যাপ্লিকেশন লিখলাম। তো অ্যাপ্লিকেশনের পরে কিন্তু আবার দিব, কেন দিব এই ইনভার্টেড কমাটা কেন দিব সেটা বলি। এইখানে যেহেতু দিয়েছি সেক্ষেত্রে কিন্তু এইখানেও আমার হবে। ইনভার্টেড কমা তো ক্লোজ না হলে ওটা চলতেই থাকলো, বিষয় তো এখানে শেষ তাই না। তাহলে এই যে ইনভার্টেড কমা কিভাবে ব্যবহার করবেন বুঝতে পেরেছেন। কেউ যদি ক্লোনের পরে এই স্পেসটা ব্যবহার না করতো তাহলে এই ইনভার্টেড কমাটা এই দিকে আসতো, তখন তার বিপদ যে উল্টা দিকে আসে কেন তাই না, কারণ তার ফরম্যাটিংটা ঠিক নাই, স্পেস না দিলে কিন্তু এদিকে আসবে না। আবার কেউ যদি এখানে স্পেস দিয়ে তারপরে দেয় তাহলে তার আবার এই দিকে আসবে, উল্টা হয়ে যাবে, কারণ এইখানে স্পেস দিয়ে ব্যবহার করা যাবে না। এই বিষয়গুলো একটু বুঝতে হবে। তাহলে এই ইনভার্টেড কমাটা কি আমরা ব্যবহার করতে পেরেছি। এরপরে মূল চিঠিটা যেটা থাকে সেটা হলো দুইবার ইন্টার দিয়ে আর একটু ফাঁকা থাকে, এটা তো আমরা জানি। তারপরে হয়তো থাকে যে স্যার বা জনাব বা কিছু একটা থাকে, থাকে না। এরপরে ইন্টার দিয়ে চিঠিটা বা ওই অ্যাপ্লিকেশনটা লেখা থাকে। তো ধরো আমি এইখানে ডট ডট দিয়ে একটা অ্যাপ্লিকেশন, আমরা পরে যাচ্ছি অ্যাপ্লিকেশনে, আমি এটা একটু বোঝাবো। তো আমি এখানে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলবো, এই অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করব এইখানে। তো এইখানে আমরা অ্যাপ্লিকেশনটা তৈরি করব। এই আমি একটা ভুল করেছি সেটা একটু দেখেন আপনারা, সেটা হচ্ছে এই যে আমি কিন্তু ইনভার্টেড কমার পর স্পেস দিয়েছি, এটা কিন্তু হবে না। এই জন্য কম্পিউটার আমাকে বলতেছে এটা গ্রামেটিক্যাল একটা নিয়মের মিস্টেক করেছেন আপনি, এই যে ব্লু কালার দাগ দিয়ে দিছে তাই না। আর বা এইখানে যদি আমি একটা ব্যাক স্পেস দিয়ে দিই তাহলে আবার এই যে এখন ঠিক আছে তাই না। আচ্ছা তাহলে বোঝেন এটা হলো বডি। এখন আসেন আমাদের এখন যে বিষয়টা জানার ছিল, আসলে একটা কথা বলতে গেলে অনেকগুলো কথা চলে আসে। আমি যেটা তোমাদের শেখানোর চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে টু দ্য ডাইরেক্টর মাসুমা আইটি পার্ক দত্তবাড়ি বগুড়া, এই জায়গাগুলোর লাইনগুলো একটু নর্মাল লাইনের চেয়ে বেশি ফাঁকা কিনা। এই যে দেখেন তো এইগুলা তো নর্মাল লাইন, এই যে বডিটা তো নর্মাল লাইন, তো এইখানকার যে ফাঁকাটা তার চেয়ে কি এই ফাঁকাটা বড় না একটু বেশি। তো অনেক সময় এটা দেখতে খারাপ লাগার কারণে আমরা কি করি এই ফাঁকা জায়গাটা কমাই দিই। তো কমাই দেওয়ার জন্য অনেকে ভাবে যে আমি এটা সিলেক্ট করব, স্যার শেখালো যে লাইন স্পেসিং 1.0 করে দেবো হয়ে যাবে, হবে না। কারণ এগুলো কিন্তু লাইন না, এগুলো প্যারাগ্রাফ। কেন? ইন্টার দিয়ে যে লিখেছেন এই জন্য এগুলো প্যারাগ্রাফ। যখন আপনি পেজ এক পাশ থেকে আরেক পাশ শেষ করে নিচে আসেন সেটা হয় লাইন, আর ইন্টার দিয়ে যেগুলো আপনি কমান নিচে আসেন সেগুলো হয় হলো প্যারাগ্রাফ। তো এটা কমাতে গেলে করেন, সিলেক্ট করেন, এটা কিভাবে কমাই, এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনারা কি করবেন, এই যে স্পেসিং এ যাবেন, তখন আর লাইন না, এই যে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ, দেখেন তো কমানো যায় কিনা। এখন আমার যদি 2 এর এইখানে একটু ফাঁকা থাকে, যদি আমি মনে করি যে 2 এর এখানে ফাঁকা থাকবো, তাহলে আমি কি করব, 2টা সিলেক্ট করব না, আমি এই 3টা লাইন সিলেক্ট করব, তাহলে ওই ফাঁকাটা ওখানে ওরকমই থাকবে। এখন আমি গিয়ে এই যে এখান থেকে আমি এই যে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ, তাহলে 2 কিন্তু একটু ফাঁকাই থাকে, খেয়াল করে দেখবেন 2 কিন্তু এগুলোর সঙ্গে থাকে না, একটু ফাঁকা
ফাঁকাই থাকে। তো এই জিনিসটার কথা আমি বলতে চেয়েছিলাম যে আসলে যেগুলো ইন্টার দিয়ে লিখবো এগুলো কিন্তু লাইন স্পেসিং দিয়ে কমবে না, এগুলোকে প্যারাগ্রাফ স্পেসিং দিয়ে কমাতে হবে। কি দিয়ে কমাতে হবে? প্যারাগ্রাফ। এই যে এটা লাইন স্পেসিং দেওয়া হবে, এই যে এটা বডিটা হবে, এটা লাইন স্পেসিং দেওয়া হবে। এটা আপনি লাইন স্পেসিং দিয়ে বাড়াতেও পারবেন, এটা আপনি লাইন স্পেসিং দিয়ে কমাতেও পারবেন। তাহলে ওইটা হলো প্যারাগ্রাফ স্পেসিং আর এটা হলো লাইন স্পেসিং, তাই না বিষয়টা? আচ্ছা, সাবজেক্টটা কি থাকে? অনেক সময় বোল্ড থাকে, আন্ডারলাইন থাকে। সাবজেক্টটা কি থাকে? বোল্ড থাকে এবং আন্ডারলাইন থাকে। পারবো না আমরা? সাবজেক্টটা একটু বোল্ড এবং আন্ডারলাইন করা থাকে অনেক সময় টুটা একটু বোল্ড করা থাকে। পারবো না আমরা? অনেক সময় সাল লেখাটা একটু বোল্ড করা থাকে। পারবো না আমরা? এরকম টাইপের বিষয়গুলো, তাই না? তাহলে এই যে দেখলেই তো বোঝা যাবে কোনগুলা বোল্ড, তাই না? আর আমি নিজে যদি ফরম্যাটিং করি তাহলে আমি যেগুলো হাইলাইট বা একটু মার্ক করতে চাইবো সেগুলো আমি বোল্ড, তাই না? এই বিষয়গুলো। তো যাই আমরা ছিলাম হচ্ছে লাইন স্পেসিং এবং প্যারাগ্রাফ স্পেসিংয়ে। তো আমরা লাইন স্পেসিং এবং প্যারাগ্রাফ স্পেসিংটা সঠিকভাবে বুঝেছি তো সবাই? আচ্ছা, তাহলে কন্ট্রোল এ দিয়ে ডিলিট দেন, দিয়েছেন। আবার একটু লিখবেন সমান আর এ এন ডিরেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, সমান আর এ এন ডিরেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। আচ্ছা, মিনিমাম তো একটা সপ্তাহ হয়ে গেছে আমাদের, তাই না? বেশি হয়ে গেছে। তো আমাদের কিন্তু এখন স্পিড বাড়াতে হবে, তাই না? না হলে কিন্তু শেষ করা যাবে না। তো আসেন এরপরে আসি, এই লাইন স্পেসিং এর পরে একটা কৌটার মতো দেখতে পাচ্ছেন, এই বালতির মতো একটা বা একটা কৌটা, রঙের কৌটার মতো মনে হচ্ছে, রং ঢেলে পড়তেছে, তাই না? অপশনটার নাম হলো শেডিং। এটা কিছুটা হাইলাইটের মতোই কিন্তু হাইলাইট না। শেডিং কালারটা হচ্ছে লেখার পেছনের কালার, হাইলাইটটাও লেখার পেছনের কালার, দুটোর মধ্যে তফাৎ আমি দেখাচ্ছি। ধরো তুমি এই প্যারাগ্রাফটার পেছনে কালার করতে চাও, তো প্যারাগ্রাফটা সিলেক্ট করলা, এইভাবে করো, অথবা এই যে এইভাবে যেটা শেখালাম আজকে, তো এইভাবে সিলেক্ট করলা। সিলেক্ট করার পর এই শেডিং কালারের এইখান থেকে যদি আমরা এখান থেকে কোনো একটা কালারে গিয়ে ক্লিক করি, দেখেন তো ওইটা শেডিং কালার হয়ে গেছে কিনা। আচ্ছা, আরেকটা প্যারাগ্রাফ যদি আরেক কালার করতে চাই, সিলেক্ট করলাম, করে আরেকটা কালার গেলাম, ওখানে শেডিং কালারে গেলাম, গিয়ে আরেকটা করলাম, তাহলে দেখেন তো আরেকটা আলাদা কালার করা গেছে কিনা। এটা হলো শেডিং কালার। খেয়াল করে দেখেন এই লাইনটা এখানে শেষ হলেও এর কালার কিন্তু লাস্ট পর্যন্ত এসেছে কিনা। এই লাইনটা এখানে শেষ হলেও এর কালার কিন্তু লাস্ট পর্যন্ত এসেছে কিনা। কিন্তু এটা যদি হাইলাইট কালার হতো তাহলে লেখা যেখানে শেষ হয়েছে কালারটা ওইখানেই শেষ হতো। তাহলে হাইলাইট কালারটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা মার্ক করার জন্য, আর শেডিং কালারটা হচ্ছে লেখার পেছনে কালার করার জন্য। বোঝা গেছে কি? তাহলে শেডিং কালারটা এখান থেকে করা যায়। এই যে রঙের কৌটার মতো বললাম, এই চিহ্নটা মনে রাখবে, এটা যেখানে যেখানে থাকবে বুঝবা যে সেখান থেকে কালার করা যায়, শেডিং কালার করা যায়। আচ্ছা, তুলে যদি কেউ দিতে চায়, এই জিনিসগুলো ধরেন লাগবে না, আমি তুলে দিব কালার, তাহলে একইভাবে সিলেক্ট করবেন, করে এই শেডিং কালারে গিয়ে দেখবেন নো কালার নামে একটা অপশন থাকে, এই যে নো কালার করে দিলেই উঠে যাবে। পারবেন শেডিং কালার? পারবেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমরা যে কমন গ্রুপটা দেখতেছি, প্যারাগ্রাফ কমন গ্রুপ, সেখানে আমি অ্যালাইনমেন্ট দেখলাম। কি দেখলাম আমরা? অ্যালাইনমেন্ট দেখলাম, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং দেখলাম। কিচ্ছু না, 10টা মিনিট খালি কম্পিউটার সামনে বসে প্রত্যেকটা অপশনে মাউস রেখে রেখে যদি নামগুলো আর কাজগুলো চিন্তা করা যায় আর একটু কাজ করা যায় তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি 2 ঘন্টায় যা বলি এটা 10-15 মিনিটের বেশি কাজ না। বুঝতে পেরেছেন? শুধু 2-3 দিন প্র্যাকটিস করেন, দেখেন এটা অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে আপনাদের। তখন আর দেখাই লাগবে না, বোঝাও লাগবে না, শোনাও লাগবে না, এমনিই পারবেন। কিন্তু এই জিনিসটাই শুরুতে করা লাগবে, এই জিনিসটা শুরুতে হয় না অনেকে। তো আসেন, তাহলে শেডিং কালার তো বুঝলাম, তাহলে শেডিং কালার তো শেষ, বোঝা গেল। এইবার আসেন এরপরে যে অপশনটা আছে, এটা হলো বর্ডার। এটা কি? বর্ডার। তো আমরা যদি বর্ডারটা বুঝি, বর্ডার মানে তো একটা বাউন্ডারি। বর্ডার মানে কি? বাউন্ডারি। তো আমি যদি আমার ফাইলের কোনো লেখাকে বর্ডার করতে চাই, ধরেন আমি 3 নাম্বার প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, ধরে নেন আমি 3 নাম্বার প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন এই 3 নাম্বার প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট কি আছে? কি অ্যালাইনমেন্ট আছে? লেফট অ্যালাইনমেন্ট আছে, যার কারণে কিন্তু মাথাগুলো সমান হয়নি, তাই না? আমরা যদি সেন্টার দেই তাহলে কি সমান হবে? আমরা যদি জাস্টিফাই দেই তাহলে কি সমান হবে? আচ্ছা, করেন, সমান করেন, জাস্টিফাই দেন। জাস্টিফাই শর্টকাট কি? জি।
লেফটেরটা কন্ট্রোল এল, রাইটেরটা কন্ট্রোল আর, সেন্টারেরটা খালি সি না ই, ই, কারণ সি দিয়ে কপি হয়ে গেছে, তাহলে পরের অক্ষরটা শর্টকাট মনে রাখা আছে, বুঝলে কিন্তু বেশি তাড়াতাড়ি কাজে দিবে। সবগুলোরই ওয়ার্ডের প্রথম অক্ষর শর্টকাট হয়, 2-3টা চেঞ্জ, ক্লোজেরটা ডাব্লু, সি হয় না কারণ সিতে কপি হয়, তাই না, এই জন্য। সেন্টারেরটা হয় না, ই দিয়ে হয়, ঠিক আছে। এই কয়টা শুধু আলাদা মনে রাখতে হয়, বাকিগুলো কিন্তু সেম। আচ্ছা, এখন আসেন এই লেখাটার চারপাশে আমি একটা বাউন্ডারি দিতে চাই। তো বাউন্ডারি দেওয়ার জন্য আমি এই যে বর্ডারে যাব, এই বর্ডার অপশনটাতে যাব। তো এই বর্ডার অপশনে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এই যে এই বটম বর্ডারে মাউস নিয়ে যাও, ক্লিক করার দরকার নাই, নিচে বর্ডার ফেলছে, তাই না। আমি যদি টপে নিয়ে যাই তাহলে উপরে বর্ডার ফেলছে, তাহলে চাইলে আমি যে চারপাশেই দিতে হবে এমন না, উপরেও দিতে পারবো, নিচেও দিতে পারবো, যে কোনো একদিকেও দেওয়া যাবে, আবার দুই দিকেও দেওয়া যাবে, নিচে দিলাম তারপর উপরে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে লেফট বর্ডারও করা যায়, রাইট বর্ডারও করা যায়, আবার এখান থেকে বর্ডার করা থাকলে নো বর্ডারের মাধ্যমে তুলে দেওয়া যায়। আর এই যে অল বর্ডারটা পরে আলোচনা করি, আগে আউটসাইড বর্ডারটা বোঝেন। আউটসাইড বর্ডারে নিয়ে গেলে চারপাশে বর্ডার হয়, তাই না। ক্লিক করেন, দেখেন তো চারপাশে বর্ডার হয়ে যায় কি না। হয়ে যায় একটা ডিফল্ট কালো বর্ডার, চিকন টাইপের, তাই না। তাহলে এই যে বর্ডার বা বাউন্ডারি যদি কোনো লেখার মধ্যে দেখেন যে লেখার চারপাশে বাউন্ডারি, তাহলে ওটা বুঝে নেবেন যে ওটা বর্ডার হবে। কি হবে? বর্ডার থেকে করতে হবে। আর বর্ডারটা হলো প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে। প্যারাগ্রাফ কমান্ড গ্রুপটা হোম ট্যাবে, প্যারাগ্রাফ কমান্ড গ্রুপটা হোম ট্যাবে। আমরা কিন্তু হোম ট্যাবই শিখতেছি, তাই না। তো হোম ট্যাব এক ক্লাসেই শেষ করার কথা, সেখানে কিন্তু 2-3 ক্লাস হচ্ছে। তো আজকে যেভাবে হোক এটা শেষ করতে হবে, হ্যাঁ। তো আসেন আমরা যে বিষয়টাতে আছি সেটা হচ্ছে এই যে বর্ডারটা, যেটা আমি যদি তুলে দিতে চাই, সিলেক্ট করাই আছে, আমি যদি তুলে দিতে চাই তাহলে এইখান থেকে আমি যে নো বর্ডার করে দিব, এটা হচ্ছে নো বর্ডার, ঠিক আছে। আর ওই যে অল বর্ডার যেটার কথা বলছি সেটা হচ্ছে এই যে সবগুলা সিলেক্ট করেন আপনি, তাহলে অল বর্ডারটা বুঝবেন। সবগুলো সিলেক্ট করেন, করেছেন। একটার আর অল কি আছে? একটার কোনো অল আছে? নাই। তো সবগুলো সিলেক্ট করে এখন যে অল বর্ডার নিয়ে যান, দেখেন তো প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা আলাদা বর্ডার হয়েছে না। এটা হলো অল বর্ডার। এটা যদি আউটসাইড দিতেন তা হতো না, কিন্তু সবগুলো মিলে একটা হতো। সবগুলো মিলে কি হতো? একটা হতো। কিন্তু যখনই অল দিয়েছেন তখন প্রত্যেকটা আলাদা আলাদা বর্ডার। তাহলে আউটসাইডটাও জানতে হবে, অলটাও জানতে হবে, দুটাই দরকার। এবার আসেন এরপরে যদি বলি, কেউ যদি বর্ডারটা এইরকম না দিয়ে সে যদি তার পছন্দ মতো একটা লাইন, পছন্দ মতো কালার দিতে চায়, তাহলে কি করবে? এক কাজ করেন, প্রথম প্যারাগ্রাফটা সিলেক্ট করেন, প্রথম প্যারাগ্রাফটা সিলেক্ট করেন, করেছেন। করার পরে বর্ডারে যাবেন। আপনি তো এইখানকার এগুলো দিয়ে দিতে পারবেন, তবে ডিফল্ট হবে সবগুলো, অর্থাৎ নর্মাল একটা বর্ডার আসবে। কিন্তু আপনি যদি আপনার পছন্দ মতো লাইন, স্টাইল এবং কালার চুজ করতে চান, তাহলে আপনাকে যেতে হবে এই যে বর্ডার অ্যান্ড শেডিং নামে একটা অপশন আছে, বর্ডার অ্যান্ড শেডিং, এখানে নিচে আসতে হবে। আসার পরে এইখানে দেখবেন এই যে নান, বক্স, শ্যাডো, 3D বর্ডারেরও আবার বিভিন্ন ধরনের স্টাইল আছে। তা আমি বক্সের বর্ডারটা দিতে চাই, তো এই বক্সে ক্লিক করব। দেখেন এই যে প্রিভিউ বক্সে একটা বর্ডার কিন্তু হয়ে গেছে অলরেডি। এবার এই লাইনটা না, আমি যে স্ক্রল বার দিয়ে এসে নিচের থেকে একটা মোটা লাইন দিতে চাই। এই যে স্ক্রল বার আছে, দেখেন এই যে স্ক্রল বার, অনেক মোটা চিকন লাইন আছে। আপনি একটু নর্মালের চেয়ে অন্যরকম একটাতে ক্লিক করেন একটু, তাহলে এটা দেওয়া গেল। আচ্ছা, এরপরে ওর নিচে দেখেন কালার আছে, এখানে কি আছে? কালার আছে। এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক যদি করি, করার পরে এই বর্ডার থেকে কালার বের হবে। এই যে দেখেন লাল কালার দিয়েছে, এই জন্য চারপাশে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে বর্ডারের স্টাইল চুজ করা যাবে, কালার চুজ করা যাবে, বর্ডার ধরন চুজ করা যাবে কি না। এখন আবার আরো অপশন আছে নিচে, দেখেন ওয়াইড নামে একটা অপশন আছে। এই ওয়াইডটা সাধারণত ওই বর্ডারটায় মোটা দিবেন না চিকন দিবেন সেইটা। তো আমরা চাইলে মোটাও দিতে পারি, চাইলে চিকনও দিতে পারি। প্রিভিউর মধ্যে যে বর্ডার এরিয়া দেখাচ্ছে, আমরা দেখাচ্ছে এখানে আছে ভিডিও প্রোফাইল। আচ্ছা, ওর হচ্ছে সিলেকশন ভুল হয়েছে। তো এই যে আমাদের যে চারপাশে বর্ডার, এটা কি আসছে কিনা এখন ওকে করে দেখো তো, এরকম বর্ডার আসে কিনা। আসছে। ওকে করে দিলে এরকম বর্ডার আসবে। ওইটা সিলেকশন ভুল হয়েছে, এই জন্য এরকম দেখাচ্ছে। আবার নতুন করে সিলেক্ট করতে হবে, হয়নি, সিলেকশন ভুলই আছে। হ্যাঁ, নতুন করে সিলেক্ট করে যাও, ঠিকঠাক হয়ে যাবে। তোমাকে আগে সিলেকশনটা শিখতে হবে ভালো করে, তাহলে আর ভুল হবে না। তুমি কিন্তু ভুলে গেছো আমি যা বলেছি। হ্যাঁ, এখন যাও, এখন অসুবিধা হবে না। তাহলে আমরা কি বর্ডার দিতে পারবো না? তাহলে ওইখানে আমাদের কিন্তু বর্ডারের সবগুলো সেটিং কিন্তু দেওয়া আছে।
আছে, আমরা চাইলেই ওখান থেকে সুন্দর সুন্দর বর্ডার, কালার, হোয়াইট চুজ করে দিতে পারবো, তাই না? তো দেখেন, আমরা একটা বিষয় একটু চিন্তা করি, দুই একজনের কিন্তু প্রবলেম আছে, দেখলেও হচ্ছে না, দেখলেও হচ্ছে না। এটা কিন্তু একটু বড় ধরনেরই সমস্যা। এই সমস্যাটার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, হলে একটা সময় গিয়ে এই সমস্যাটা চলে যায়। কিন্তু প্র্যাকটিস না করলে এটা আরও প্রকট হবে। এই কোর্স না হয় কোনো যেন তেনভাবে আপনি শেষ করে গেলেন, এরপরে তো আপনি আপনার অফিসে জব করতে গেলেন, ধরেন একটা অফিসে আপনাকে ট্রেনিংয়ে পাঠালো যে আমাদের এই সাইটটা একটু দুর্বল, আপনি ট্রেনিং করে আসেন, যান, সরকারিভাবে আপনাকে দেশের বাইরে পাঠানো হলো ট্রেনিং। তো আপনি ট্রেনিং করতে গেলেন, ট্রেনার যা দেখালো অর্ধেক বুঝলেন, অর্ধেক বুঝলেন না, অফিসে আসে বসে এখন কাজ করে দেখাতে পারছেন না, তাহলে বলবে যে এতগুলো টাকা দিয়ে যে আপনাকে আমরা ট্রেনিং করে নিয়ে আসলাম, কি লাভটা হলো? আপনি তো অর্ধেক কাজই করতে পারছেন না এসে। তাহলে এই যে খালি যে এইখানে শেখার ব্যাপারটাতে প্রবলেম হবে তা না, এটা কিন্তু পরের লাইফেও গিয়েও প্রবলেম হবে। এই জন্য এই সমস্যাটা এখানেই সলভ করে ফেলতে হবে। তাহলে কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে জিনিসগুলো চেনা হবে, চিনলেই সেগুলো হয়ে যাবে, তাই না? বিষয়টা নর্মালি হয়ে যাওয়ার কথা, ভিজুয়ালি যেহেতু সব কিছু দেখা যাচ্ছে, এইখানে সামনে বড় একটা স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আমি এই সমস্যাটাকে আমি একটু বলি যে জটিলই সমস্যা, কারণ দেখে শুনে হচ্ছে না, এটা একটু সমস্যাই। তো এটা তারা আবার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাদেরকে একটু বেশি চেষ্টা করতে হবে, একটু সময় বেশি দিতে হবে, তাই না বিষয়টা? আচ্ছা, আসেন এরপরে চলে যাই। কেউ যদি বর্ডার তুলে দিতে চায় তার আর কোনো কষ্ট নাই, এখান থেকে খালি নো বর্ডার করে দিবে, নো বর্ডার করে দিলে বর্ডার উঠে যাবে। তবে অবশ্যই বর্ডারের ভেতরে সিলেকশনটা থাকতে হবে বা কার্সর থাকতে হবে, তবে মুছে যাবে। বুঝতে পেরেছি কি আমরা? আলা বর্ডার বোঝা হয়ে গেল। তাহলে আমরা আরেকবার একটু রিভিশন দিয়ে দেখি, সেটা হলো অ্যালাইনমেন্ট জাস্টিফাই, অ্যালাইনমেন্ট রাইট, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট লেফট, তাই না? এরপরে আমরা আসি লাইন স্পেসিং, তারপরে আছে প্যারাগ্রাফ স্পেসিং, এরপরে আমরা আসি শেডিং, এরপরে কি আসি? শেডিং, তারপরে আছে বর্ডার, তারপরে আছে বর্ডার। খুব কি কঠিন? এই 5টা শিখতে 5 মিনিটের বেশি লাগার কথা না, সেখানে প্রায় 40 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কত স্লোলি যাচ্ছি। আচ্ছা, এখন আসো এরপরে আসি। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো এই প্যারাগ্রাফের শেষে কার্সর রেখে ইন্টার দিব। প্যারাগ্রাফের শেষে কার্সর রেখে কি দিব? ইন্টার দিব। এখন ইন্টার যখন আমি দিব, এই যে ইন্টার যে দিলাম, দিলে তো নিচে একটা লাইন তৈরি হলো না? তো এইখানে আমাকে 4টা টপিকস হয়তো লিখতে হবে, মানে 4টা জিনিস আমি লিখবো। ধরেন একটা লিখবো সেভ, একটা লিখবো ক্লোজ, একটা লিখবো ওপেন, এরকম কোনো একটা টপিকস আমি এখানে লিখবো। তো টপিকস যে আমি লিখবো, প্রত্যেকটা টপিকসের সামনে আমি চিহ্ন ব্যবহার করতে চাচ্ছি। এই যে আপনারা যখন আমার এই ক্লাসের যে টপিকসগুলো দেখেন, আচ্ছা দেখেন তো, এই কপি কাট পেস্টের সাইডে একটা আমি গোল 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 চিহ্ন ব্যবহার করেছি না? এই চিহ্নটাকে বলা হয় বুলেট। এটাকে কি বলা হয়? বুলেট চিহ্ন। কি চিহ্ন? আবার বন্দুকের গুলি ভাবেন না, এটা একই শব্দের তো অনেকগুলো মানে থাকে না? তো এই যে এই বুলেট যে রয়েছে, এই বুলেট যদি ফাইলে কখনো কোথাও ব্যবহার করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, ওখানে কার্সর রাখতে হবে, রাখার পর প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের এই যে বুলেট অপশনটাতে আসতে হবে। এইখানে আসার পর এখান থেকে যে বুলেটটা আমরা ব্যবহার করতে চাই, সেই বুলেটটাকে প্রথমে কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। নিলে যে জায়গায় কার্সর রেখেছেন ওখানে বুলেটটা আসবে, আসছে কিনা। এখন যে লেখাটা দরকার আগে লিখেন, ধরেন এসএভি সেভ, লিখেন এসএভি সেভ। সবাই কি বুলেট খুঁজে পেয়েছিলেন? আমি যে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপটা দেখাচ্ছি তার নিচের লাইন শেষ, আমি উপরের লাইনে চলে গেছি, তাই না? এইটাও কিন্তু আমার স্টুডেন্টের প্রবলেম, তোমাদের ব্যাচে নাই এরকম প্রবলেম, অন্য ব্যাচের প্রবলেম। ধরো আমি অ্যালাইনমেন্ট লেফট করাইছি, তারপর আর রাইট খুঁজে পাচ্ছে না, লেফটের পরেরটাই তো শেখাবো, তার পরেরটা আমি কি এলোমেলো শেখাচ্ছি? না, একটা 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 করে শেখাচ্ছি, এলোমেলো কিন্তু শেখাচ্ছি না। তাহলে নিশ্চয়ই খুঁজে না পাওয়ার কোনো কারণ নাই। এর মানে হচ্ছে ঠিকভাবে জিনিসটা ক্যাচিং হচ্ছে না। তাহলে এই যে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের নিচের লাইনটা শিখিয়েছি, তাহলে নিশ্চয়ই এখন উপরের লাইনে চলে যাব। আর যেহেতু বাঁ দিক থেকেই শেখাচ্ছি, তাহলে ডান দিকে না, বাঁ দিক থেকেই হবে। তো সবাই পেয়েছি তো নাকি? তো সেভ লিখেছি তো। এখন আমরা ইন্টার দিব, নিচে নিশ্চয়ই আসবো, ইন্টার দিব, চিহ্ন চলে আসছে, আসছে। এখানে আমি লিখবো ক্লোজ, CLOAC,
ক্লোজ, আবার ইন্টার দিব, এখানে লিখব ওপেন ওপেন, এখানে আবার ইন্টার দিব নিউ। তাহলে এই যে ফাইলে যদি কোনো একটা জায়গায় আমরা যদি আমাদের এই যে বুলেটগুলো ব্যবহার করতে চাই বা আমাদের এই বুলেটগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে শুধু কার্সর রেখে ব্যবহার করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আবার আপনারা করেন না, আমি একটু দেখাই। ধরেন কেউ বুলেট ব্যবহার করেনি, লিখেছে আগে আগে কি করেছে, লিখেছে, লিখার পরে সে সিলেক্ট করেছে, করার পর বুলেটে গিয়ে সে বুলেট দিয়েছে, তাও হবে, কোনো ব্যাপার না। তাহলে বুলেটটা লিখার আগেও ব্যবহার করা যাবে, লিখার পরেও ব্যবহার করা যাবে, তবে এর একটা শর্ত আছে, সেটা হলো ইন্টার না দিলেও আসবে না। কথাটা কেমন? আমি যদি এই লাইনটা লিখতেই থাকি লিখতেই থাকি লিখতেই থাকি, পরের লাইনে কিন্তু বুলেট নাই, দেখো পরের লাইনে কিন্তু বুলেট নাই, আছে নাই, কিন্তু ইন্টার দিলে কিন্তু আছে। কি দিলে আছে? ইন্টার দিলে আছে। এর মানে হচ্ছে তুমি যখন ইন্টারটা ব্যবহার করবা সেই জায়গাগুলোতে বুলেট শো করবে, সেই জায়গাগুলোতে বুলেট কি করবে, শো করবে। আর ইন্টার যদি না দাও ও বুঝে নেবে ওই পুরোটা মিলে একটা টপিক, ঠিক আছে? এখন কেউ যদি আবার চায় আর বুলেট ব্যবহার করবে না, নর্মাল লিখবে, যেমন আমি আর নর্মাল লিখতে চাই কিন্তু আমি তো ইন্টার দিলে বুলেট আসে, তাই না? দিয়ে দেখো তো ইন্টার দিলে বুলেট আসছে না। তুমি যদি আর একটা ইন্টার দাও তাহলে বুলেটটা বাতিল হয়ে যাবে, আর একটা ইন্টার দিলে কি হবে, বুলেটটা বাতিল হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এত কিছু হিজিবিজির দরকার নেই, যেটুকু লিখেছিলাম আমি ওর মধ্যে থাকি। তাহলে আমরা মূলত এইটা বুলেট ব্যবহার করা দেখলাম, কি ব্যবহার করা দেখলাম, বুলেট। এখন আসেন এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এই বুলেট যদি না লাগে তুলে দেব কিভাবে। তাহলে আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, একাধিকের ক্ষেত্রে অবশ্যই সিলেক্ট করতে হবে, এটা মনে রাখবেন। সিলেক্ট করার পর আবার বুলেটে যাব, গিয়ে এখান থেকে নানে ক্লিক করব, তাহলে বুলেটটা উঠে যাবে। কি হবে? উঠে যাবে। তাহলে আমরা চাইলে বুলেট ব্যবহার করতেও পারবো, আবার উঠে দিতেও পারবো। এখন আসো এর পরেরটা শিখি, এর পরেরটা শিখি। শুধু বুলেট ব্যবহার করা এবং বুলেট তুলে দেওয়া শিখলে হবে না, আর বুলেট ব্যবহার করতে করতে ওটাকে যদি ছেড়ে দিয়ে নিচে নর্মাল লিখতে চাই তাহলে দুইবার ইন্টার দিতে হবে, তাই না? আচ্ছা, এইটা শুধু ব্যবহার করলে বা এইটুকু জানলে হবে না, আরও একটু জানতে হবে যে বুলেট কিভাবে অ্যাড করা যাবে। মানে এমন একটা বুলেট এক জায়গায় ব্যবহার আছে, ওটা আমার ওখানে নাই, তাহলে ওটা আনবো কোথা থেকে, তাই না? তো দেখেন এইখানে ক্লিক করেন, আপনাদেরই এরকম হতে পারে, আমার এখানে হয়তো এমন কিছু বুলেট আছে যেগুলো আপনাদের গুলাতে হয়তো নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। তো এই ক্ষেত্রে নতুন বুলেট অ্যাড করার জন্য আমরা চলে যাব এই যে নিউ ডিফাইন নিউ বুলেটস, নিচে ডিফাইন নিউ বুলেটস থাকবে, ওখানে চলে যাব। ওইখানে যাওয়ার পর আমরা চলে যাব সিম্বলে। কোথায় যাব? আমরা পিকচারে যেতে পারি, ফন্টেও যেতে পারি, এগুলো একটু আরো জটিল, আমরা সিম্বলটাই আপাতত শিখি। তো আমরা এই যে সিম্বলে যাব, দেখেন না এখানে আছে না, এখানে অনেক সিম্বল আছে না, এই যে স্ক্রল বার দিয়ে উপরের নিচে যান, প্রচুর আছে। এখন অনেকে বলতে পারে স্যার এই কয়টাই কি স্যার? না, এই যে ফন্ট চেঞ্জ করে দিলে এর মধ্যে এই অপশনও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইখানে যতগুলো ফন্ট আছে তার ভেতরে তত কি আছে, সিম্বল আছে। তো যাই হোক, আমরা যেটা বুঝছি সেটা হলো যেটা ছিল ওইটাতেই থাকি, অসুবিধা নাই। এখান থেকে কোনো বুলেট যদি আমি ব্যবহার করতে চাই তাহলে বুলেটটাকে নিয়ে এই যে ওকে করব, তারপর ওকে করলে ওই বুলেটটা কিন্তু এইখানে চলে আসবে। এরপরে এর ভেতরে গেলে ওটা আর খোঁজা লাগবে না, ওটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, এই যে রিসেন্টের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা যে বুলেটগুলো ব্যবহার করবো এগুলো বেশি খোঁজার দরকার নাই, একবার খুঁজে নিয়ে আসতে পারলেই ওটা ওখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে নতুন বুলেট অ্যাড করার জন্য ডিফাইন নিউ বুলেটসে গিয়ে ওইখান থেকে সিম্বল থেকে নিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসি এরপরে যদি বলি আরও কিছু জানতে হবে। কি জানতে হবে দেখেন, সেটা হচ্ছে এই যে বুলেট যে আপনি ব্যবহার করেছেন, বুলেট ব্যবহার করার কারণে আপনার লেখাটা সরে আসছে কিনা? এই লেখা তো এই যে এইখান থেকে শুরু হওয়ার কথা সেটা ছড়ে গেছে, তাই না? নর্মালি এরকম হয়, কিন্তু কেউ যদি আপনাকে বলে যে না আপনাকে এই লাইনের সমানই করতে হবে, তাহলে আপনি কি করবেন? তো আসেন দেখেন বুলেটগুলার অ্যালাইনমেন্টগুলোকে কিভাবে ঠিক করা যায় বা কিভাবে ঠিক করে। আপনারা একটা কাজ করবেন, সিলেক্ট থাকবে আপনাদের, কি থাকবে? সিলেক্ট থাকবে। এই সিলেক্ট থাকা অবস্থায় আপনারা তাকাবেন রুলার বার নামে একটা বার শিখিয়েছিলাম। এই রুলার বারের শুরু
শুরুতে দুইটা পয়েন্ট পেয়ে যাবেন, দেখেন তো দুইটা পয়েন্ট পাওয়া যায় কিনা। একটা হলো বুলেটের অ্যালাইনমেন্ট, আর একটা হলো লিখার অ্যালাইনমেন্ট। উপরে যেটা ওটা বুলেটের অ্যালাইনমেন্ট, আর নিচে যেটা এটা লিখার অ্যালাইনমেন্ট। তো উপরের ওই পয়েন্টটার মাঝখানে ক্লিক করে চেপে ধরে তাকে একটু সরান, দেখেন তো বুলেটটা সরানো যায় কি না। বুলেট সরানো যায়। নিচের পয়েন্টটা ধরে আপনি লিখাটাকে সরান, দেখেন তো লিখাটা সরানো যায় কিনা। তো অনেকেই বলতে পারে স্যার লিখা সরালে তো বুলেট সরে যাচ্ছে। যাক, অসুবিধা নাই, পরে এটাকে টান দিয়ে নিয়ে আসা যায়, এই যে পরে নিয়ে আসা যায়। তো এগুলোর জন্য প্রচুর প্র্যাকটিস দরকার। এই প্র্যাকটিসগুলো যদি না থাকে তাহলে আমরা এই কাজগুলো সহজে করতে পারবো না। তো এই যে এই জিনিসগুলো যদি না জানি তাহলে আমরা নিজেরা ফরম্যাটিং করতে পারবো না, সুন্দর ফরম্যাটিং আমাদের দ্বারা সম্ভব হবে না। তো আমার এই দুইটা পয়েন্টের মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের বুলেট পয়েন্টগুলোর অ্যালাইনমেন্টগুলোকে কি করতে পারি, সরাইতে পারি বা কম বেশি করতে পারি। তো এইটা হলো বুলেটের, এইটা আরেকটা সেটিং, এইটাও একটু জানতে হয়। তো যাই হোক, বুলেট সম্বন্ধে আমরা জানলাম না। আচ্ছা, ডিলিট করে দিলাম, এটা আমি ডিলিট দিলাম, চলে গেল। গিয়েছে কি না? গিয়েছে। ইন্টার দিয়ে আবার ফাঁকা করলাম, ওই ফাঁকা জায়গাটাতে থাকলাম। এবার আসেন, কোনো কিছু পয়েন্ট আকারে লিখতে হবে, চিহ্ন ব্যবহার না, নাম্বার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অথবা এ বি সি এরকম নাম্বার ব্যবহার করতে হবে। তো নাম্বার ব্যবহার করতে গেলে বুলেটের মতোই, কেউ যদি বুলেটের কাজ পারে সে নাম্বারের কাজও পারবে। তো এই যে এখানে বুলেটের পরের অপশনটায় নাম্বারিং, এর ভেতরে গিয়ে দেখো রোমান সংখ্যা আছে, এ বি আছে, 1 2 আছে, যেটা তুমি নিতে চাও, তোমার যেটা লাগবে তুমি সেটা নিবে। নেওয়ার পর তুমি ধরো লিখলা এস এ ভি সেভ, তারপরে সি এল ও এ সি ক্লোজ, তারপরে ও ও পি এন ওপেন, তারপরে এন ই ডাব্লিউ নিউ, এরপরে 2 বার ইন্টার দিলে বাতিল হবে। এটা তুমি এটাও 2 বার সেম, বুলেট এবং নাম্বারের অপশন সেম। এটাও তুমি লেখার পরে ব্যবহার করতে পারবে, এটাও তুমি সরাতে পারবে, নড়াতে পারবে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? বুলেটও যা, এইখানকার সেটিংও তাই, এটাও যা, ওইটাও তাই, একই। ওইটা চিহ্ন, এটা নাম্বার, এইটুকুই তফাৎ। আমরা সবাই বুঝেছি তো নাকি? তাহলে নাম্বার নিয়ে আর বেশি কথা বললাম না। এবার আসেন এরপরে চলে আসি। এটাও তো তুলে দেওয়া যাবে, এটা তো আপনারা জানেনই। তুলে দেন একটু, এই যে নাম্বারে গিয়ে এই যে নান করেন, তাহলে উঠে যাবে। গিয়েছেন কিনা? আচ্ছা, এইবার শোনেন আর একটা বলি, এই দুইটার মতোই ওর পরে একটা আছে, এটার নাম হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। কি নাম? মাল্টি লেভেল লিস্ট। তো এই যে মাল্টি লেভেল লিস্ট, এটা লিস্ট তো আমরা জানি, ওই যে সিরিয়াল করলাম 1 2 3 4, এটাই তো লিস্ট, 1 2 3 4 লিস্ট না। কিন্তু মাল্টি লেভেল লিস্ট মানে অনেকগুলো লিস্ট। যেমন এরকম হতে পারে যে ধরো তোমাদের ব্যাচে আমি কি করলাম, একজনকে কি করলাম লিডার বানাই দিলাম, তার আন্ডারে তোমরা কাজ করবে। আবার 2 জনকে লিডার বানাতে পারি, মেয়েদের একজন লিডার, ছেলেদের একজন লিডার, হতে পারে না এরকম? তো নাম্বারিংটা মাল্টি লেভেল লিস্ট হচ্ছে একাধিক লিস্ট হবে যেখানে। তো আমরা এটা একটু দেখি, এটা আসলে নতুন করে দেখার কিছুই নাই, নাম্বারিং এর মতোই। আপনারা যদি শুধু একটু বোঝেন তাহলেই হয়ে যায়। সেটা হচ্ছে আপনি একটু মাল্টি লেভেল লিস্টে যাবেন, ড্রপ ডাউন বাটনে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমটাতে ক্লিক প্রথমটাতে ক্লিক করেন। আপনার ক্লিক করার পরে আপনার কিন্তু 1 2 3 আসবে, আসছে কিনা, বা এবিসি যেটাই আসুক, আসছে তো একটা কিছু। আসার পরে আপনি তো দেখতে পাচ্ছেন স্যার এটা তো নাম্বার দিলেও হতো, মাল্টি লেভেল লিস্টের কাজ কি তাহলে, তাই না? কাজটা একটু বলি। কাজ হচ্ছে এবার ক্লোজের সামনে কার্সর রাখেন। কার সামনে কার্সর রাখবেন? ক্লোজের সামনে রেখে কিবোর্ড থেকে একটা ট্যাব দিবেন। দিয়েছেন? এবার ওপেনে না রেখে নিউয়ের সামনে রেখে একটা ট্যাব দিবেন। আসেন আমি আপনাদের একটু বোঝাই। এই যে এইখানে 2টা লিস্ট, এখানে কয়টা লিস্ট? 2টা, 1 2 একটা, আর এই এ বি এগুলা একটা। এখানে যদি আমি আরেকটা কিছু লিখি তাহলে ওটা বি আসবে, তারপর একটা সি আসবে, বুঝতে পেরেছেন? তো এই যে একসাথে যে 2টা লিস্ট করা হলো, এটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। কি বলা হচ্ছে এটাকে? মাল্টি লেভেল লিস্ট। এইগুলা খুবই ইম্পর্টেন্ট মাইক্রোসফট ওয়ার্ডের জন্য। এগুলো সব পারতে হবে আমাদের। বুলেট পারতে হবে, নাম্বার পারতে হবে, মাল্টি লেভেল লিস্ট পারতে হবে। নাম্বার এবং মাল্টি লেভেল লিস্ট সেম, শুধু ট্যাব দিলে ওর আন্ডারে আরেকটা লিস্ট হয়, এটাই হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। যাওয়াও লাগে না মাল্টি লেভেল লিস্টে, আপনি যদি নাম্বার দিয়েও ট্যাব দেন না, সেম কাজই কিন্তু হবে।
তো এই যে মাল্টি লেভেল লিস্টটা আমরা দেখলাম, তাহলে আমাদের মোটামুটি মাল্টি লেভেল লিস্ট কমপ্লিট, নাম্বার বুলেট কমপ্লিট। সবাই তো বুঝতে পেরেছেন নাকি? এখন আসেন, এরপরে আমি আপনাকে যেটা বলবো সেটা হলো একটু আন্ডু করে আগের অবস্থায় যান। আন্ডু করে আগের বলতে বুলেট অবস্থায় যান, একটু নাম্বার অবস্থায় গেলেও হয়, আচ্ছা যান বুলেট অবস্থায় যান, এই বুলেট অবস্থায় যান। একটু বুলেটটা কিন্তু একটু যেন ভেতরে থাকে, বাইরে না, মানে নর্মাল বুলেটটা যে অবস্থা সেই অবস্থায় একটু যাবেন। আন্ডু করে যেতে পারবেন না? যদি যেতে না পারেন তাহলে আন্ডুর ব্যবহারটা আপনি জানলেও কাজে লাগাতে পারতেছেন না, তাই না? আন্ডু করে যদি আগের অবস্থায় যেতে না পারেন তাহলে আপনি কিন্তু অপশনটাকে কাজে লাগাতে পারছেন না, ঠিক আছে? এর মানে কোথায় একটা ঝামেলা আছে, বুঝতে কোথাও একটা ঝামেলা হচ্ছে। আচ্ছা, তো আসেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমার যে বিষয়টা, আমি এখানে একটা বুলেট ব্যবহার করেছি। বুলেট ব্যবহার করার কারণে আমার এখানে এই লেখাটা এখান থেকে তো একটু সরে আসছে না? এখন আমাকে বলতেছে যে এর নিচে যে প্যারাগ্রাফটা আছে এটা এই লেভেল থেকে শুরু করতে হবে, বা উপরের প্যারাগ্রাফটার লেখা এখান থেকে না এই লেভেল থেকে শুরু হবে, হতে পারে না এরকম? এইটার জন্য কি করবে, আমার নিচেরটা দেখাই আমি, তাহলে নিচের প্যারাগ্রাফটা সিলেক্ট করো। দেখো নর্মাল লেখাকে কিভাবে এরকম সরানো যাবে, এর তো উপরে এরকম পয়েন্ট আছে তো নাকি, ধরা একটু কঠিনই হবে, থাক ওটা বাদ দেন। এই যে এই দেখেন, আগে আমারটা দেখেন, এই যে এটা সিলেক্ট করার পর এটাকে বলে ইনডেন্ট। এই যে ইনডেন্টে ক্লিক করলে এই যে ডান দিকে সরে আসবে, দেখেন এই যে এই যে এই যে এই যে ইনডেন্ট, এই যে ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট আর ডিক্রিজ, এই ডিক্রিজে হলে বাঁ দিকে সরে যাবে, আর ইনক্রিজ করলে এই যে ডান দিকে সরে আসবে, দেখেন। তো এই যে ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্টের মাধ্যমে আমরা এটাকে কি করতে পারবো, সরাতে পারবো। তাহলে কোনো লেখাকে যদি পেজের বাউন্ডারি থেকে ডান দিকে চাপিয়ে নিয়ে যেতে হয়, এটা ইনডেন্টের মাধ্যমে নিয়ে যাব। কিসের মাধ্যমে নিয়ে যাব? ইনডেন্ট। এখন কেউ যদি বলে স্যার এটা তো আমি ভুলে যেতে পারি স্যার, তো ভুলে যদি যান স্যার তাহলে এই যে স্যার এটা করবেন, এই যে চিহ্ন এটাকে টান দিবেন, তাহলে এই লাইনগুলো সরবে, আর এই মেইনটাকে টান দিবেন তাহলে এই প্রথম লাইনটাও সরবে। তবে এইটা সহজ না, এইটা প্যাঁচ খাওয়ার ওস্তাদ। এইখানে উনিকে এটা ব্যবহার করার পরে এমন এলোমেলো করে ফেলে ওই ডকুমেন্টই আর ঠিক করতে পারে না। এই জন্য এইটা হলো এক্সপার্ট লেভেলে গিয়ে ইউজ করতে হয়। বেসিক লেভেলে এটা ইউজ করতে গেলে অনেকেরই হচ্ছে আমি জানি, কিন্তু আমি ক্লাসের ডেকোরিয়ামটা নষ্ট করব না, এই জন্য আমি কিন্তু ধরতেছি না যে কার কার হচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, আমি ধরতেছি না। আমি সবাইকে আগে বোঝাই দিচ্ছি, আগে বোঝেন তো, দেখেন তো, তারপরে পরের ক্লাসে এসে দেখেন তো পারেন কি না, আগে পুরাটা জিনিসটা বোঝেন। তো এই যে এই জিনিসটা ধরা বা এই জিনিসটা ঠিক করা, এইটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। ফরম্যাটিং করতে গেলে কিন্তু এইটা অপশনটা আপনাদের লাগবে। তাহলে এই ইনডেন্ট না জানে এইটা জানলেও তো হচ্ছে নাকি, ইনডেন্ট না জানে এটা জানলে হচ্ছে না, হচ্ছে। কিন্তু আমরা এই যে ইনডেন্টের মাধ্যমে দুটো একসাথে সুন্দরভাবে চলে আসতেছে। আবার ডিক্রিজ ইনডেন্ট দিলে এই যে আবার চলে যাচ্ছে। এইটা হলো ইনডেন্টের কাজ। সবাই কি বুঝতে পেরেছেন? এইবার আসেন এরপরে যেটা আছে সেটা হলো একটা অপশনে এ থেকে জেড লেখা আছে না, শর্ট লেখা আছে, শর্ট, SORT, শর্ট। শর্ট বলতে গুছানো আর কি, সাজানোর কথা বলতেছে। তো এইটা আমরা এভাবে দেখব না, আমরা একটা কাজ করি, কন্ট্রোল এ দিয়ে ডিলিট দিলাম। আমি আপনাদেরকে একটু বলবো, আপনারা আমার সাথে সাথে কিছু নাম লিখবেন। যেমন আমি লিখলাম BABUL বাবুল, তারপরে MALAK মালেক, তারপরে লিখলাম RABBI রাব্বি, তারপরে KML কামাল, তারপরে আলিফ ALIF আলিফ, তারপরে SALMA সালমা। এই কয়টা নামই আমি লিখলাম, বা এই কয়টা নাম আমার লেখা আছে বা আমি লিখছি। কোথায়? ও আলিফ, আচ্ছা IF আলিফ, হ্যাঁ। সবাই কি সবগুলো নাম লিখতে পেরেছেন? আচ্ছা, ধরেন আপনি এরকম 50 বা 100টা নাম লিখেছেন, র্যান্ডমলি যা পেয়েছেন লিখে গেছেন। এখন অফিসিয়াল প্রয়োজনে আপনাকে বলছে যে সিরিয়ালি সাজান, অর্থাৎ যারা A দিয়ে নাম তারা প্রথমে, তারপর B দিয়ে, তারপর C দিয়ে, তারপর D দিয়ে, তাই না? এরকম যদি সাজাইতে হয় এইটা আপনার এই শর্টের মাধ্যমে সাজাতে পারবেন। তো এটাকে সিলেক্ট করে নেন, নামগুলোকে সিলেক্ট করে নেন, যে কোনো টেক্সটকেই সাজানো যাবে এরকম। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যে এখানে এই যে শর্টে ক্লিক করেন, শর্ট
ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, ওই বক্সে দুইটা অপশন থাকবে ডান দিকে উপরে, একটা হলো অ্যাসেন্ডিং আর একটা হলো ডিসেন্ডিং। একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। তো আমরা যদি এটা ছোট থেকে মানে ক্রমান্বয়ে এ বি সি করতে চাই তাহলে অ্যাসেন্ডিং, আর যদি জেড থেকে শুরু করতে চাই তাহলে কি ডিসেন্ডিং। আমরা প্রথমে অ্যাসেন্ডিংই দেখি, করা আছে না অ্যাসেন্ডিং, তাও একটা ক্লিক করে ওকে, দেখেন তো অ্যাসেন্ডিং হয়েছে কিনা। আবার যদি এখানে ক্লিক করেন করে এবার যদি ডিসেন্ডিং করেন, দেখেন তো আবার ডিসেন্ডিং হয়েছে কিনা। এই হচ্ছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, অর্থাৎ ক্রমান্বয়ে সাজানো, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এই যে সাজানো এইটাকেই বলা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসেন আরেকটা অপশন রয়েছে, এইটা হচ্ছে প্যারাগ্রাফ মার্ক। কি মার্ক এটা? একটা ফাইলে আপনি কোথায় কোথায় ইন্টার দিয়েছেন এটা যদি দেখতে চান তাহলে এই প্যারাগ্রাফ মার্কটা চালু করতে পারেন। এটা চালু করলে দেখা যাবে যে আপনি কোথায় কোথায় ইন্টার দিয়েছেন। আপনি যদি নাও লিখেন, এমনিও যদি ইন্টার দেন সেটাও দেখাবে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে আমি কি করছি, ইন্টার দিয়ে নিচে নিচে যাচ্ছি, তাহলে আমার যে ফাইলে যে ফাঁকা আছে এটা বোঝা যাচ্ছে কিনা। কিন্তু প্যারাগ্রাফ মার্কে ক্লিক না থাকলে বোঝার উপায় নাই, আপনি ভাববেন যে ওইটুকুই কাজ করছেন মনে হয়, তাই না? কিন্তু প্যারাগ্রাফ মার্কে ক্লিক করলে কিন্তু আপনি ঠিকই বুঝবেন যে কাজের পরেও আপনি কি করেছেন, অনেকগুলো ফাঁকা রেখেছেন ইন্টার দিয়ে। অর্থাৎ এটা হলো ওই প্যারাগ্রাফের ওই মার্কিংটা করে দিবে আপনাকে। এখান থেকে বোঝা যাবে যে নিচে আপনি ফাঁকা রাখলেন কিনা বা নিচে ফাঁকা থাকলো কিনা, তাই না? এই জিনিসটা বোঝা যাবে। এটা হলো প্যারাগ্রাফ মার্ক, খুব একটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, এইবার আসি, এইবার আমরা চলে যাব হচ্ছে স্টাইল কমান্ড গ্রুপ। কি কমান্ড গ্রুপ? স্টাইল। স্টাইল মানে তো আসলে ধরন, স্টাইল মানে কি ধরন। এটা আসলে আমরা এখানে দেখব না, আমরা যদি একটু কন্ট্রোল এ দেই, কন্ট্রোল এ দিয়ে যদি ডিলিট দেই, দেওয়ার পরে যদি আমরা একটু লিখি সমান আর এন ডি রেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, আমরা যদি এখানে কিছু লেখা লিখি বা কিছু লেখা যদি আমরা এখানে টাইপ করি, লিখেছ। এইবার দেখো তুমি এইখানে এই লেখাগুলো সিলেক্ট করার পর তুমি যদি এই স্টাইলে ক্লিক করো তোমার লেখাটা এইরকম স্টাইল হয়ে যাবে। তুমি যদি এই স্টাইলে ক্লিক করো লেখাটা এইরকম স্টাইল হয়ে যাবে। তুমি যদি এইরকম স্টাইলে ক্লিক করো, এই তাছাড়া আর কিছু না। এর মানে হচ্ছে এইগুলোর মাধ্যমে তুমি কি করতে পারবা, এই যে হেডিং লেখা আছে, কোনো কিছুকে হেডিং করতে পারবা, কোনো কিছুকে কি করতে পারবা, হেডিং। যেমন ধরো এই পেজের হেডিংটা হচ্ছে, এই পেজের হেডিংটা হচ্ছে এই 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 ধরো এই লাইনটা, এটা হলো হেডিং, এইটা হলো হেডিং। ইন্টার দিলাম, দিয়ে নিচে আনলাম, এটাকে সিলেক্ট করে তুমি এইখানে ক্লিক করলে ও হেডিং হিসেবে উপরে বড় আকারে থাকবে। বুঝতে পেরেছো কি? আচ্ছা, এইটার কি দরকার? আমি না বড় করাও শিখেছি, আমি না কালার করাও শিখেছি না? তাহলে আমরা পারি না? ওই জিনিসটা এখানে কম্বো আকারে দেওয়া আছে। সবাই কি আমার কথা বুঝেছেন? খুব একটা প্রয়োজন নাই, স্কিপ করলেও কিছুই হবে না এটা। তো যাই হোক, আমি আনডু করলাম, আগের অবস্থায় গেলাম, আনডু করে আগের অবস্থায় গেলাম। এইবার আপনারা আমাকে এই এডিটিং কমান্ড গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? এডিটিং কমান্ড গ্রুপ নিয়ে আলোচনা করব। এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ফাইন্ড। কি দেখতে পাচ্ছেন আপনারা? ফাইন্ড। ফাইন্ড শব্দের অর্থ খোঁজা। ফাইন্ড শব্দের অর্থ কি? খোঁজা। ধরেন আপনাকে একটা 50 পেজ বা 100 পেজের ফাইল দিয়েছে, দিয়ে বলা হচ্ছে যে এই শব্দটা এই ফাইলে আছে, একটু তুমি এই শব্দটা খুঁজে বের করো। তো ম্যানুয়ালি যদি পড়ে খুঁজে বের করি তো অনেক সময় লাগবে, তাই না? তো আমি কোনো একটা ফাইল থেকে কোনো শব্দ যদি দ্রুত খুঁজতে চাই তাহলে এটা ফাইন্ডের মাধ্যমে খুঁজতে পারবো। কিসের মাধ্যমে? ফাইন্ডের মাধ্যমে। তো আমরা যদি ফাইন্ডেই ক্লিক করি, এই ফাইন্ডেই যদি আমরা ক্লিক করি, করলে এই যে ডান দিকে একটা নেভিগেশন পেন আসছে কিনা? এই নেভিগেশন পেনে যে শব্দটা খুঁজতে চাই সেটা যদি লিখি, ধরো ভিডিও, VIDEO, তোমরা যে কোনো শব্দই লিখতে পারো, তবে এইটা লিখলে বেশি বোঝাতে সুবিধা হচ্ছিল। তো আমি যদি ভিডিও লিখি, দেখো তো আমার ফাইলের কয়টা ভিডিও আছে আর কোথায় কোথায় আছে আমাকে খুঁজে দিছে কিনা। 4টা যে আছে সেটাও রেজাল্টে বলছে যে 4টা আছে, এবং কোথায় কোথায় আছে সেটাও দেখাচ্ছে কিনা। তাহলে এই যে হ্যাঁ, কালারও হয়ে যাবে, হাইলাইট হয়ে দেখাবে। তো এই যে ফাইন্ড, এইটার মাধ্যমে আমরা শব্দ খুঁজে বের করতে পারি। কি করতে পারি? শব্দ খুঁজে বের করতে পারি, হাইলাইট করতে পারি, দেখাতে পারি যে কোথায় আছে। এটা হলো ফাইন্ড। এটা কি? ফাইন্ড। আচ্ছা, এটা কেটে দেন, আরেকটা দেখাই, এটা কেটে দেন, এই ক্রস চিহ্নটা দেন, তাহলে কেটে যাবে।
তাহলে ক্রস চিহ্নটা দিলে কেটে যাবে। গেছে? আমি সবগুলো না একটা একটা করে বের করতে চাই, এইটা একবার দেখবো, ওইটা একবার দেখবো, এইটা একবার দেখবো। তাহলে ফাইন্ড না ও ড্রপ ডাউন বাটনে যাবেন, গিয়ে অ্যাডভান্স ফাইন্ডে যাবেন। কোথায় যাবেন? অ্যাডভান্স ফাইন্ডে যাবেন। অ্যাডভান্স ফাইন্ডে গেলে ধরো ভিডিওই খুঁজতে চাই, ভিডিও তো লেখাই আছে নাকি, তো লেখার পরে যে ফাইন্ড নেক্সটে যদি ক্লিক করি তাহলে ওই যে খুঁজে দিচ্ছে। ফাইন্ড নেক্সটে ক্লিক করলে তারপরেরটা খুঁজে দিবে, ফাইন্ড নেক্সটে ক্লিক করলে তারপরেরটা খুঁজে দিবে। দিচ্ছে কি না? একটা একটা করে দিচ্ছে তো। আর ফাইন্ডে কি দিচ্ছিল? সবই দিচ্ছিল। এখানেও সব দেয়, অপশন আছে। এই যে রিডিং হাইলাইট, এখানে গিয়ে যদি হাইলাইট অল করে দাও, এখানেও একসাথে সবগুলো খুঁজে দিবে। আবার ওইখান থেকে যদি ক্লিয়ার হাইলাইট দাও তাহলে আবার চলে যাবে। তাহলে এই দুইটাই ফাইন্ড, ফাইন্ডে গেলেও ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ডে গেলেও ফাইন্ড। কেটে দাও এই বক্সটা। তুমি যদি আবার এটা মনে করো এডিটিং কমান্ড গ্রুপে ক্লিক করে যাবা না, কিবোর্ড থেকে যাবা, তাও যেতে পারবা। কন্ট্রোল এফ দিলে ফাইন্ড, কন্ট্রোল এফ দিলে কি? ফাইন্ড। কন্ট্রোল এফ দিলে ফাইন্ড। বুঝেছো কি? আচ্ছা, এই যে কেটে দিলাম, ফাইন্ডের দরকার নাই। তাহলে ফাইন্ড তো এমন জটিল কিছু না, তাই না? এবার আসেন রিপ্লেস শেখায়। রিপ্লেস মানে পরিবর্তন। রিপ্লেস মানে কি? পরিবর্তন। অর্থাৎ ফাইল থেকে একই জাতীয় শব্দ একবারে মুছে ফেলতে চাই। একই জাতীয় শব্দ একবারে কি করতে চাই? মুছে ফেলে ওইখানে আরেকটা শব্দ ব্যবহার করতে চাই। যেমন আমার ফাইলে ভিডিও আছে 4টা, তো এইখানে আমি তোমাদের বলছি এগুলা ভিডিও হবে না, MP4 হবে। তো তুমি যদি এরকম বড় একটা ফাইলে যদি 8-10 জায়গায় থাকে বিভিন্ন পেজে, আর খুঁজে খুঁজে যদি চেঞ্জ করতে যাও, সময় লাগবে না? তুমি এই ফাইন্ড কমান্ডটার মাধ্যমে কম্পিউটারকেই বলে দিতে পারবা যেখানে যেখানে ভিডিও আছে ওই জায়গাগুলোতে MP4 করে দিবে। কিভাবে? এই রিপ্লেসে ক্লিক করবা। কোথায় ক্লিক করবা? রিপ্লেসে। অথবা কিবোর্ডের কন্ট্রোল এইচ দিলেও হবে। কেউ যদি মনে করে রিপ্লেসে যাবে না, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ দিবে, তাও হবে। এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসছে কিনা? যে শব্দটা পরিবর্তন করবে সেটা ফাইন হটের ঘরে তো লেখাই থাকবে, ওটা তো আসেই। এবার রিপ্লেস উইথের ঘরে ওইখানে কি বসবে সেটা দিব। MP4 ধরো দিলাম, MP4 দিয়ে দিলাম। দিয়েছ? নিচে দেখবে অনেকগুলো বাটন রয়েছে, রিপ্লেসে ক্লিক করলে একটা একটা করে পরিবর্তন হবে। আর আমি যদি রিপ্লেস অল দেই, পুরা ফাইলেরটা রিপ্লেস অল দিবা, দেওয়ার পরে যে ইয়েস, তারপর ওকে, তারপর ক্লোজ। তাহলে এই যে দেখো 4টা জায়গায় ভিডিও ছিল, সেই 4 জায়গায় কিন্তু MP4 হয়ে গেছে। এই যে 4টা জায়গায় কিন্তু MP4 হয়ে গেছে। অর্থাৎ ফাইল থেকে একই জাতীয় শব্দ একবারে যদি পরিবর্তন করতে চাই তাহলে সেটা হলো রিপ্লেস। সেটা কি? রিপ্লেস। তাহলে ফাইন্ডের অর্থ হলো, ফাইন্ডের কাজ হলো খুঁজে বের করা, আর রিপ্লেসের কাজ হলো খুঁজে বের করে পরিবর্তন করা। সেটা আমরা একটাও পরিবর্তন করতে পারি, আবার সবগুলাও পরিবর্তন করতে পারি। রিপ্লেস দিলে একটা একটা করে পরিবর্তন হবে যে কয়টা চাই, আর রিপ্লেস অল দিলে সবগুলোই পরিবর্তন হয়ে যাবে যতগুলো ওই ফাইলে থাকবে। সবাই কি বুঝতে পারছো? এবার আসো এরপরে বলি। বলো বলো বলো, কি আসতেছে না? ওকে করে দাও। বের হয়ে এসে ফাইলে দেখো, এই যে এটা দেখাবা, এখানে তাকাবা, এই ভিডিওটা কি MP4 হয়েছে কিনা। হয়েছে? এর মানে হয়ে গেছে। এর মানে কি? হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারোনি তাই। আচ্ছা, তাহলে এই যে ফাইন্ড এবং রিপ্লেস, এটা কি আমরা বুঝেছি? বুঝেছি। সবাই কি বুঝেছি? ফাইন্ডের মাধ্যমে খুঁজে বের করব, রিপ্লেসের মাধ্যমে পরিবর্তন করব। এবার আসেন এরপরে আসি। এরপরে আমি যেটা করব সেটা হলো গো টু দেখাবো। কি দেখাবো? গো টু। এই যে এর ভেতরে আছে, ফাইন্ডের ভেতরে এই যে গো টু। তো গোটুর কাজ কি হবে সেটা আগে শুনে নাও। গোটুর কাজ হবে, তুমি যদি বড় ফাইলে থাকো, ধরো 1000-1500 পেজের ফাইল, মাউসের চাকা ঘুরে কতক্ষণে যাবা 1000 নাম্বার পেজে, তাই না? তো দ্রুত যাওয়ার জন্য তুমি গোটু ব্যবহার করতে পারো। তো আমাদের এই ফাইলে আবার পেজ নাই, তাহলে আমরা যাব কোথায়? তাহলে আগে পেজ ক্রিয়েট করা শিখি। আসো, পেজ কিভাবে ক্রিয়েট করে। এই যে লেখার শেষে কার্সর রাখতে হয়। কোথায় কার্সর রাখতে হয়? লেখার শেষে রাখতে হয়। রাখার পরে তোমাকে যেতে হবে ইনসার্ট ট্যাবে। কোন ট্যাবে যেতে হবে? ইনসার্ট ট্যাবে যেতে হবে। তাহলে হোম ট্যাব মনে হয় শেষ হলো, তাই না? ইনসার্ট ট্যাবে আস্তে আস্তে আমরা যাব। তোমরা যদি প্রতিদিনেরটা প্রতিদিন করো বুঝতেই পারবে না কোর্স কোন দিক দিয়ে হলো। আর যদি জমায় রাখো তাহলে তো হবে না, ঠিক আছে? তো এই যে দেখো ইনসার্টে চলে যাবা। ইনসার্টে যাওয়ার পর দেখো ব্ল্যাঙ্ক পেজ আছে কি না। এই ব্ল্যাঙ্ক পেজে যতবার ক্লিক করবা ততবার পেজ হবে, ততবার পেজ হবে, ততবার পেজ হবে। তুমি
তুমি ইচ্ছা মতো পেজ নিতে পারবা। তাই বলে কি 1000টা নেওয়া লাগবে? 4-5টা নাও তাহলেই হবে, কথার কথা। আচ্ছা যাই হোক, এখন এই যে পেজ যে নিলাম, এটা আবার কিভাবে ডিলিট করব, কি করবো, এটা পরের ক্লাসে আলোচনা হবে যখন আমরা ইনসার্ট ট্যাবে যাব। এখন আমাদের ওটা আলোচনার বিষয় না। এখন আমাদের আলোচনার বিষয়টা হলো, সবাই একটু মনোযোগী হই, সবার আমরা একটু মনোযোগী হই যে এখন আমরা কি আলোচনা করব। আমরা এখন আলোচনা করব এই বড় ফাইলটার বিভিন্ন পেজে দ্রুত যাব কিভাবে। সেটা আমরা যাব এই যে হোম ট্যাবের থেকে ফাইন্ড এর ড্রপ ডাউন বাটন থেকে গো টুতে যাব, অথবা কন্ট্রোল জি, অথবা কি কন্ট্রোল জি, গ্রুপে এগুলা লেখা আছে দেখে নিবা। তো এই গো টুতে যখন যাবা তখন এখানে তুমি কত নাম্বার পেজে যাবা, ধরো 1 নাম্বারে যাবা, তাহলে 1 নাম্বার লিখে দিয়ে গো টুতে ক্লিক করলে তোমাকে 1 নাম্বারে নিয়ে যাবে। ওইখানে 1 লিখে দাও, দিয়ে গো টুতে ক্লিক করো, করলে তোমাকে 1-এ নিয়ে যাবে। গেছে কিনা? আবার তুমি যদি 5 লিখে দাও, গো টুতে ক্লিক করো, তাহলে 5-এ নিয়ে যাবে। কথা স্যার এটা যে 5 বুঝবো কিভাবে? এই যে নিচে চিকন বারটা স্ট্যাটাস বারে দেখেন পেজ নাম্বার লেখা আছে, যে আপনি 5 নাম্বার পেজে এসেছেন। টোটাল কয়টা পেজ আছে সেটাও দেখাচ্ছে। আমার 20টা আছে, এখানে 20টা দেখাচ্ছে। তো যার যে কয়টা আছে সে কয়টা দেখাচ্ছে। তাহলে আমরা 1000 পেজে গেলে যদি 1000 লিখে ওকে করি, যাওয়া যাবে না? এখন এই ফাইলে যদি 1000 লিখি তাহলে কি যাওয়া যাবে? নাই তো 1000টা পেজ। হ্যাঁ, পেজ 1000 নাই তো, যাওয়া যাবে না। তাহলে এই যে গো টুটা কেটে দিতে পারি আমি এখান থেকে। তাহলে ফাইন্ড রিপ্লেস গো টু তিনটাই বড় ফাইলের জন্য। কিসের জন্য? বড় ফাইলের জন্য, যেগুলোতে আমরা দ্রুত মুভ করতে পারবো, পরিবর্তন করব, দ্রুত খুঁজে বের করব, সেগুলোর জন্য। বুঝেছেন? আচ্ছা, আমি আপনাদের একটা শর্টকাট শিখাইছি, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, এটা মনে আছে? সেইটাই আমরা যদি ভুলে যাই কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, তাহলে আমরা এই সিলেক্টে ঢুকে সিলেক্ট অল দিলেও হবে, একই জিনিস, সিলেক্ট অল। বুঝেছেন কি? তাহলে এডিটিং কমান্ড গ্রুপটা কি হয়ে গেল? এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। বুঝতে পেরেছি কি? তাহলে আজকের অপশনগুলো আল্লাহ হাফেজ এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা অন্য কাজে চলে যাব, ঠিক আছে? তাহলে আমরা